তো আজকে ওনার মাধ্যমে আমরা শিখব সুন্দর আলোচনা। আমি শ্রদ্ধেয় স্যার যদি প্রস্তুত থাকেন তার নির্দেশ বিষয়ে আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। শ্রদ্ধা আতিকুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, অশেষ ধন্যবাদ আজকে এই ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের আয়োজনে, এই সান্ধ্য আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুরা যারা আছেন সবাইকে সালাম এবং আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আর দেরি করব না, আজকে এই গুরুত্বপূর্ণ ওষুধটার বিশেষ আলোচনা হবে। এটা একটা পলিক্রেস্ট মেডিসিন নয়, এটা মিডিয়াম সাইজ মেডিসিন, কিন্তু ক্লিনিক্যালি খুবই কার্যকরী একটা মেডিসিন, এই জন্য এর আলোচনা। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সাথেই থাকবেন। তো অ্যাস্টেরিয়াস রুবেন্স আমরা জানি তারা মাছ, যেটা সমুদ্রের মধ্যে হয়। তো এই তারা স্টারফিশ যেটা আমরা বলি, এটা দেখতে অনেকটা এরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে এর 5টা অঙ্গ, এবং এটা আসলে অ্যানিমাল কিংডমের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা প্লান্ট কিংডমের অংশ নয়। এটাকে সামুদ্রিক প্রাণী হিসেবেই ধরা হয়। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা একটু সংক্ষেপে জেনে নেব। এই ওষুধটা বিশেষত স্তন ক্যান্সারে বেশ সুপরিচিত, এবং গবেষণায় দেখা গেছে যে এই মাছের শরীরে যে পলিস্যাকারাইড থাকে সেটা COX2 পাথওয়ে, আমি একটু পরেই ব্যাখ্যা করব সেটা কি, সেই পাথওয়েটা ব্লক করে দেওয়া হয়, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন যে হরমোন সেটা তৈরি করা কমিয়ে দিয়ে ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে। আমরা জানি যে ট্রিপল নেগেটিভ যে ক্যান্সার, যেগুলো সাংঘাতিক রকম, কোনোভাবেই নিরাময় করা যায় না এবং বারবার ফেরত আসে, গবেষকরা ধারণা করেন যে COX2 পাথওয়ে দিয়েই এই ক্যান্সারটা বারবার ফেরত আসে। তো অ্যাস্টেরি রুবেন্সের স্ফিয়ার অফ অ্যাকশনে এটাই পাওয়া গেছে যে আসলে সেই পাথওয়েটাকেই এই ওষুধটা মডিফাই করতে পারে। তো COX2 পাথওয়ের অতিরিক্ত সক্রিয়তা এবং অতিরিক্ত প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন উৎপাদন স্তন ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। একটা বিশেষ ধরনের স্তন ক্যান্সার, এবং এটা যে ক্ষেত্রে সহজেই যাচ্ছে না, বারবার সার্জারি করার পরে ফেরত আসছে, কিমোথেরাপি দ্বারা পরেও ফেরত আসছে, আমরা এরকম কেসে আমরা কিন্তু এই ওষুধটা অবশ্যই চিন্তা করতে পারি। নানা রকম শারীরিক চাপ, স্ট্রেসর, যেটা কমন সিমটম ক্যান্সার নামক যে ব্যাধি, হরমোনের ভারসাম্যহীনতা স্তন ক্যান্সারে এটারও একটা কমন সিমটম, এবং কিছু অজানা কারণে এই COX2 পাথওয়ে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এই পাথওয়েকে ফিনিক্স রাইজিং পাথওয়েও বলা হয়, কারণ অস্ত্রোপচার এবং রেডিয়েশন কারণে ক্যান্সার কোষ ক্ষতিগ্রস্ত হলে এই পাথওয়েটি আবার নতুন করে আক্রমণাত্মক সংকেত পাঠাতে শুরু করে। এর ফলে ক্যান্সার টিউমারটি পুনরায় দ্বিগুণ গতিতে বেড়ে ওঠে। আর এ কারণেই অত্যাধুনিক সার্জারি, কিমোথেরাপি এবং রেডিয়েশন দেওয়ার পরেও ক্যান্সারকে অপরাজেয় বলে মনে হয়। এবং এ কারণেই এই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই ধরনের COX2 পাথওয়েকে নিষ্ক্রিয় করে ক্যান্সারকে চিকিৎসা করা চিকিৎসা বিজ্ঞানের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তো একটু আগে যেটা বললাম, সাইক্লোঅক্সিজেনেজ 2 COX সংক্ষেপে বলা হয়। এটা একটা এনজাইম ওভার এক্সপ্রেসড ইন এনি ম্যালিগনেন্সিস দ্যাট কনভার্টস arachidonic acid into prostaglandins like PGE. This pathway fuels tumor growth, evades the immune system, resists the apoptosis and stimulates angiogenesis. তাহলে এটাকে আমরা সংক্ষেপে বাংলায় বুঝে নিই। এই পাথওয়ে আমাদের শরীরের যে কোষের বিভাজনের যে পাথওয়ে, এই পাথওয়েকে যখন ক্যান্সার সেলগুলো এক্সপ্লয়েট করে, তখন টিউমার গ্রোথটাকে সে ত্বরান্বিত করে, এবং আমাদের বডির যে ইমিউন সিস্টেম, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা থাইমাস গ্ল্যান্ডে শৈশবকালে ট্রেইনড আপ হয়, টি সেল, বেটা টি সেল, সেই সেলগুলো ইমিউন সিস্টেম যেটা প্রতিরোধ করার কথা, সেই এই ক্যান্সারের অ্যাপোপ্টোসিস অর্থাৎ কোষটাকে মারার পরিবর্তে সেটা পিছলে দরজা দিয়ে এই COX2 পাথওয়ে দিয়ে এই কোষগুলো বিভাজিত হতে থাকে, এবং এর ফলেই অ্যাঞ্জিওজেনেসিস অর্থাৎ ক্যান্সারের যে গ্রোথ প্রসেস সেটাকে ত্বরান্বিত হয়। তো COX2 পাথওয়েকে ভিরুলেন্ট ক্যান্সারের অনেকগুলোকে দায়ী করা হয়। আজকে আমরা কোলোরেক্টাল নিয়ে আলোচনা করব না, আমরা আজকে ব্রেস্ট ক্যান্সারের উপরেই থাকবো, যেহেতু এই ওষুধটা ব্রেস্ট ক্যান্সারেই বেশিরভাগ সময়
আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে কার্যকরী দেখতে পাই। তো এটাই ব্রেস্ট ক্যান্সার সার্টেন সাবটাইপ, স্পেশালি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, এটা একটা টেকনিক্যাল টার্ম, এবং এই পাথটাকেই এই সিএক্স টু পাথওয়ে এক্সপ্লয়েট করে এই সেলগুলো, যার কারণেই এটা মেটাস্টেটিক স্প্রেড হয়, অর্থাৎ এক অঙ্গ থেকে আরেক অঙ্গে, এক স্তন থেকে আরেক স্তনে, স্তন থেকে লিভারে, অথবা স্তন থেকে বোনে, এই যে মেটাস্টেসিস এই ত্বরান্বিত হয় এই পাথওয়ে এক্সপ্লয়টেশনের কারণে। তো স্টারফিশ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এই কারণ হচ্ছে যে যখন একটা টিউমার সেল ফর্ম হয়, সেটা একটা মানে মাতৃগর্ভে যে ভ্রূণ, সেই ভ্রূণের মতো আচরণ করে, এবং এই ক্যান্সার কোষগুলো এই ক্ষেত্রে স্টেম সেলের মতোই আচরণ করে। ক্যান্সার টিস্যুর দ্রুত বৃদ্ধি, প্রদাহজনিত প্রতিক্রিয়া এবং অন্যান্য কোষে ছড়িয়ে পড়ার অর্থাৎ ইনভেশন হওয়ার জন্য এই সিওএক্স2 পাথওয়ে দায়ী। স্টারফিশ হলো অত্যন্ত আদিম একটি জীব, যা পলুরিপটেন্ট ধরনের অবিভাজিত স্টেম সেল দিয়ে গঠিত। এই ক্ষমতার কারণেই স্টারফিশ তার কেটে যাওয়া অঙ্গ পুনরায় গজাতে পারে। বা স্টারফিশের যে হাতগুলো আপনারা দেখলেন, 5টা হাত, তার যদি একটা কাটা পড়ে, তো সেখান থেকে আলাদা হয়ে সে আরেকটা নিজে স্বতন্ত্র একটা অস্তিত্বে একটা জীবে পরিণত হতে পারে। এভাবে এরা সমুদ্রের নিচে কোটি কোটি বছরে নানা প্রতিকূলতা পার করে দিয়ে টিকে রয়েছে, যেন একটি ভ্রূণের মতো। একটিমাত্র স্টারফিশ একবারে 25 লাখ পর্যন্ত ডিম দিতে পারে। গবেষণা নিশ্চিত করেছে যে স্টারফিশ, যেটাকে অ্যাস্টেরিয়াস বলা হয় ল্যাটিন শব্দে, এই প্রজনন ক্ষমতা, তাদের বিপুল প্রজনন ক্ষমতা, সমুদ্রের নিচে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, স্বয়ংক্রিয়ভাবে অঙ্গ পুনরুৎপাদনের ক্ষমতা এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের মতো একটি পাথওয়ে দিয়ে কাজ করার এই সক্ষমতা রয়েছে। এবং সেই গবেষণাতে দেখা গেছে স্টারফিশ থেকে পাওয়া পলিস্যাকারাইড ক্যান্সারের বিস্তার এবং মেটাস্টেসিস, ক্যান্সার আমি একটু আগে যেটা বললাম, এক স্তন থেকে আরেক স্তনে, স্তন থেকে লিভারে, স্তন থেকে ইউটেরাসে, স্তন থেকে বোনে, এই যে ছড়িয়ে যাওয়ার যে প্রবণতা, এটা প্রতিরোধমূলক ক্ষমতা এই স্টারফিশ ভিত্তিক যে আমাদের হোমিওপ্যাথিক পোটেন্টাইজ রেমেডি অ্যাস্টেরিয়াস রুবেন্স এর সক্ষমতা রাখে। এবং হরমোন পজিটিভ স্তন ক্যান্সার চিকিৎসায় এই ওষুধটা, যে ওষুধটা প্রচলিত ট্যামক্সিফেন অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে, তার চেয়েও কার্যকরী বা সেই সমকার্যকরী বলে কিছু কিছু গবেষণায় আহ, প্রতিভাত হয়েছে। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, স্টারফিশ থেকে বানানো এই ওষুধটার একটা বৈজ্ঞানিক ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখন আসি মেটিরে মেডিকার যে এসেন্স, সেটাকে আমরা বুঝে নিই যে এই রেমেডিটাকে আমরা কিভাবে বুঝবো। তো এই রেমেডিটাকে বুঝতে গেলে আমরা মেন্টাল সিমটম এবং ফিজিক্যাল জেনারেলস এবং পার্টিকুলার সিমটম, এই তিনটাই আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমেই এর এসেন্সটা আমরা বুঝে নিই। এই রেমেডিটার এসেন্সটা হচ্ছে ইন্টেন্স ইমোশনাল কনফ্লিক্ট সারাউন্ডিং অ্যাঙ্গার। অর্থাৎ এই ওষুধের অধীন যে রোগীরা, যাদের ক্ষেত্রে এটা কার্যকরী হবে, তাদের মধ্যে সবসময় একটা মানসিক দ্বন্দ্ব এবং ক্রোধ, এই জিনিসটা বেশি বেশি কাজ করে, উইথ স্ট্রং অ্যাফিনিটি উইথ দি নার্ভাস সিস্টেম অ্যান্ড ব্রেস্ট প্যাথোলজি। এবং এর ফলে তাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এর আমরা প্রচুর সিমটম আমরা একটু পরেই দেখব যে দের মেনি কনভালশন সিমটম প্রুভিন বা টেস্টিং ক্ষেত্রে আমরা দেখেছি এই ওষুধটার ক্ষেত্রে। এই ওষুধটা সেই এটাকে রিপ্রেজেন্ট করে নার্ভাস সিস্টেম অ্যান্ড ব্রেস্ট প্যাথোলজি। ব্রেস্ট প্যাথোলজি একটু আগেই বললাম, পার্টিকুলারলি লেফট সাইডেড পেইনফুল ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ এই ওষুধটার লেফট সাইডেড অ্যাফিনিটি রয়েছে। এবং পেইনফুল কেন? অর্থাৎ কম ব্যথা আছে সেখানে আপনি অ্যাস্টেরিয়াস রুবেন্স আসলে কনসিডার কম করবেন। অ্যাস্টেরিয়া রুবেন্সের যে ব্যথা, এটা কেটে ফেলা, ল্যান্সিনেটিং, এটা ইংরেজি শব্দ, এবং বাম পাশে আমরা অন্তত 90% ক্ষেত্রে আমরা এইটা, বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখতে পাই। তো এই পেশেন্টের ক্ষেত্রে এক্সপ্লোসিভ হিস্টেরিক্যাল এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার অথবা কমপ্লিট সাপ্রেশন অফ অ্যাঙ্গার। একদিকে তারা যেমন এক্সপ্লোসিভ, কোথায় কোথায় রাগ হচ্ছে, কোথায় কোথায় গন্ডগোল করছে, সংসারে অশান্তি হচ্ছে, হ্যাঁ, আবার একই দিকে রাগ পুষে আছে, রাগ দমে আছে, স্ট্যাপিসিগ্রিয়ার মতো, সেটাও আমরা কিন্তু দেখতে পাই, যেটা আলটিমেটলি সিরিয়াস ম্যালিগনেন্সি, অর্থাৎ যেমন ব্রেস্ট ক্যান্সার ট্রিপল নেগেটিভ অথবা ব্রেইন ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা এই ওষুধের কার্যকারিতা দেখা গেছে।
তবে বাংলায় যদি আমরা এটাকে খুব সংক্ষেপে সুন্দরভাবে বলতে চাই, এটি এমন একটি ঔষধ যা রাগকে কেন্দ্র করে তীব্র মানসিক দ্বন্দ্বের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। স্নায়ুতন্ত্র এবং স্তনের রোগ ব্যাধির উপর গভীর প্রভাব রয়েছে, বিশেষ করে বাম দিকের স্তন অত্যন্ত বেদনাদায়ক ক্যান্সার, এই ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য। এই ওষুধের রোগীদের মধ্যে বিপরীতধর্মী আচরণ লক্ষ্য করা যায়, রাগের বিস্ফোরণ এবং হিস্টেরিয়াগ্রস্ত বহিঃপ্রকাশ, অথবা রাগের সম্পূর্ণ অবদম্বন, যা প্রায়শই মারাত্মক ম্যালিগন্যান্সি, বিশেষ করে স্তন ও মস্তিষ্কের ক্যান্সারের রোগীদের মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, তো আমরা এবার একটু বুঝে নিই কোর ইমোশনাল স্টেটটা কিরকম হবে। অ্যাঙ্গার ইজ দি সেন্ট্রাল থিম। একটু আগে যেটা বললাম, আইদার এক্সপ্লোসিভ রেজ উইথ হুইপিং, কান্নার সাথে থাকতে পারে, রাগ হতে পারে, অথবা নেভার এক্সপ্রেসেস অ্যাঙ্গার, সাপ্রেসেস ইট কমপ্লিটলি। তাহলে রাগই হলো এই ওষুধের কেন্দ্রীয় থিম বা মূল বিষয়বস্তু। রোগী হয় কান্নাকাটি সহকারে সে অনেক রাগ প্রকাশ করবে, অথবা কখনই রাগ প্রকাশ করে না, সবকিছুই নিজের ভেতরে পুরোপুরি চেপে রাখে। এবার আসুন আমরা এর ক্যারেক্টারিস্টিক কিছু ফিচার দেখে নিই। ইজিলি অফেন্ডেড, আপনারা এই কোর থিম থেকে বুঝতে পারলেন এই রোগী সহজেই তার মনোকষ্ট হয়। ইনটলারেন্ট টু কন্ট্রাডিকশন, ক্যান নট টলারেট টু ক্রিটিসিজম অর রুডনেস, কোয়ারেলসাম, ঝগড়াপ্রিয়, কলহপ্রিয়, শর্ট টেম্পার্ড, একেবারেই সহজেই রেগে যায়। হেয়ার ট্রিগার ইমোশনাল রিয়াকশন। হেয়ার ট্রিগার একটা ইংলিশ প্রভাব, এটার মানে হচ্ছে যে সামান্য স্পর্শেই আর কি, যেটা ইমোশনাল রিয়াকশন, অর্থাৎ একটা যেন এক পায়ের উপরে যেন একটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে টলে পড়ে যাবে, অর্থাৎ ইমোশনালি ভালনারেবল, ইমোশনালি হিস্টেরিয়াক। ইমপেশেন্ট তো থাকবেই। সো সেটা এখানে বলছি যে হিস্টেরিক্যাল ইমোশনাল আউটবার্স্ট, rage mixed with sobbing or prolonged weeping, may leave the situations rather than become angry. এটা যে পোলার সিমটমের একটু আগে যেটা বললাম, ডিপ্রেশন থাকবেই, অবশ্যই থাকতে পারে, জেলাসি থাকতে পারে, অ্যাট্রাকটিভ অর অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, অনেক সময় এগুলো কম্পেনসেশন মেকানিজম হিসেবে তারা অন্যদিকে আকৃষ্ট করার জন্য এই ধরনের আচরণের, হিস্টেরিক্যাল বিহেভিয়ারের তারা আশ্রয় নেয়। এটাই বাংলায় একটু সংক্ষেপে আপনাদেরকে সহজ করে বোঝার জন্য বলছি। সহজেই অসন্তুষ্ট হয়, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে নিজের মতের বিরোধিতা বা প্রতিবাদ একেবারেই সহ্য করতে পারে না, সমালোচনা বা অন্যের রূঢ় আচরণ সহ্য করতে পারে না, ঝগড়াটে স্বভাবের, অল্পতেই রেগে যায়, সামান্য আঘাতে তীব্র মানসিক প্রতিক্রিয়া, এবং অধৈর্য এবং অস্থির, হিস্টেরিয়াগ্রস্তদের মধ্যে আকস্মিক মানসিক বহিঃপ্রকাশ, তীব্র রাগের সাথে ফুপিয়ে কাঁদা বা দীর্ঘক্ষণ ধরে কান্নাকাটি করার প্রবণতা, রাগ করার মতো পরিস্থিতি হলে নিজেকে জড়িয়ে না ফেলে সেখান থেকে সরে যেতে পারে, যেটা পোলার সিমটম, একাকী থাকতে চাওয়া বা বিষণ্ণতা গ্রাস করা, হিংসা ভেতরে গ্রো হওয়া, আকর্ষণীয় বা অন্যের মনোযোগ আকর্ষণ করার মতো কিছু আচরণ আমরা লক্ষ্য করি। তাহলে এলিমেন্টস ফ্রম আমরা যদি নেই রোগের কারণ, যেটা হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ, সাপ্রেসড অ্যাঙ্গার একটা পেলাম, কন্ট্রাডিকশন পেলাম, ইমোশনাল শক এবং ফ্রাইট, আর একটা জিনিস আসলো। আরেকটা ক্ষেত্রে এটা যেটা আমি বলে আসছি যে স্পিয়ার অফ অ্যাকশনে নিউরোলজিক্যাল অ্যাফিনিটি প্রুভিং এ এবং বোথ ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে দুইভাবেই দেখা গেছে। মার্কড অ্যাকশন অন দি নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো মেজর সিমটম, ভার্টিগো থাকতে পারে, ফেইন্টিং থাকতে পারে, কনভালশন, এপিলেপটিক কনভালশন হতে পারে, হিস্টেরিক্যাল সিমটম, সিভিয়ার মাইগ্রেন, মাথা ব্যথা, কেউ কেউ অজ্ঞানও হয়ে যেতে পারে, ইলেকট্রিক শক লাইক সেন্সেশন, অথবা ফ্লোটিং সেন্সেশন, এরকম হতে পারে। এটাই আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি। সাপ্রেসড অ্যাঙ্গার, চেপে রাখা অবদমিত রাগ, মতের বিরোধিতা বা প্রতিবাদ, এই কারণে এই রোগ দেখা দিতে পারে, মারাত্মক মানসিক আঘাত বা আকস্মিক ভয়। এছাড়া স্নায়ুতন্ত্রের উপরে যে কাজ হয়, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, মূর্ছা যাওয়া, খিঁচুনি হওয়া, মাইগ্রেনের তীব্র ব্যথা, অজ্ঞানহীনতা, সংজ্ঞাহীনতা, আনকনসিয়াসনেস, বৈদ্যুতিক শকের মতো অনুভূতি, এবং মাথা ঘোরার সময় মনে হচ্ছে যেন সে বাতাসে ভেসে আছে, ফ্লোটিং সেন্সেশন, এটা হতে পারে। তো নিউরোলজিক্যাল অ্যাফিনিটি কনভালশন একটু আগেই বললাম, সামনের দিকে পড়ে যাওয়ার মতো ভাব আসতে পারে, এবং এটা যখন রাগ বেশি হয় বা ইমোশনাল এক্সাইটমেন্ট হয় তখনই বেশি হয়। হিস্টেরিক্যাল অরিজিন, ভার্টাইগো, সাডেন অনসেট, হঠাৎ করে শুরু হতে পারে, ফেইন্টিং থাকতে পারে, এবং শক লাইক সেন্সেশন একটু আগে যেটা আপনাকে বললাম। এবার আসুন এই ওষুধটার মূল স্ফিয়ার অফ অ্যাকশন, যেটা ব্রেস্ট প্যাথোলজির উপরে। আমরা যে কোনো ওষুধকে বুঝতে গেলে মিডিয়াম সাইজ যেগুলো রেমেডি বা স্মল রেমেডি যেগুলো, সেগুলোতে আমরা সাধারণত স্ফিয়ার অফ অ্যাকশনটাকে গ্লোবাল রুব্রিক হিসেবে কনসিডার করি। স্ফিয়ার অফ অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ব্রেস্ট প্যাথোলজিতে আমরা অনেকগুলো জিনিস পাই, তার মধ্যে আমরা যেটা মূল যে জিনিসটা গাইডিং সিমটম, সেটা হচ্ছে লেফট সাইডেড কমপ্লেন্টস, বাম পাশের স্তনেই এটা বেশি দেখা যায়। টিউমারটা এত শক্ত হবে, অনেক পেশেন্ট বলবে যেটা যেন কাঠের মতো শক্ত, যখন আপনি কোনিয়াম ভাবছেন।
বাম দিকটা শুনি আপনি যেখানে থুজা ভাবছেন, রিট্রাকশন অফ নিপল, যেখানে এই স্তনের নিপলটা ভিতরের দিকে রিট্রাকশন হচ্ছে, ভিতরের দিকে ঢুকে গেছে। কোন পেশেন্ট বলবে যে আমার বুকের ভেতর দিকে চেপে যাচ্ছে, টেনে ধরতেছে ভিতর দিকে। আচ্ছা, স্কিন ক্যান্সার আফটার ট্রমা, এই ধরনের কেসও রিপোর্টেড হয়েছে, যেটাকে আমরা কনিয়াম ভাবি, যখন এই স্তনে আঘাতের পর থেকে ক্যান্সার, সেটাতেও এই ওষুধটা কনসিডার করা যেতে পারে। রজার মরিসনের ক্লিনিক্যালি ভেরিফাইড মেটেরিয়াতে উনি কয়েকটা কেসের উল্লেখ করেছেন, আমি সেখান থেকে এই ক্লিনিক্যাল টিপসটা আপনাদেরকে দিয়ে দিলাম, যেটা আমাদের প্রচলিত মেটেরিয়াতে নাই। আমরা কোনিয়ামের সাথে এই ওষুধটাকে কম্পিটিং পাচ্ছি। আরেকটা এই ওষুধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার পেশেন্টদের যারা অ্যাডভান্সড প্যাথোলজি নিয়ে আসে, অ্যাক্সিলারি নোডস অর্থাৎ বগলের যে গ্রন্থিগুলো সেগুলো শক্ত হয়ে যায়, এবং কোনো ক্ষেত্রে এটাতে পেকেও যেতে পারে, এবং আলসারেশন হতে পারে। আলসারেশন, এখানে রক্তপাত, আলসার হয়ে যাওয়া, ক্ষত হয়ে যাওয়া, ব্রেস্ট অ্যাবসেসও এটা ফরমেশন হতে পারে। তাহলে আমরা দেখলাম, আমরা এই ক্যান্সার পেশেন্টে আমরা অন্যান্য ওষুধের সাথে যখন ডিফারেন্সিয়াল করব, তার মধ্যে আমরা এটা প্রথম যে জিনিসটা পাচ্ছি, এটা লেফট সাইডেড প্রমিনেন্ট, এটার সাথে অফকোর্স ফাইটোলাক্কার একটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল, ল্যান্সিনেটিং পেইন আরেকটা, আর একটা হচ্ছে নাইট অ্যাগ্রাভেশন, এবং সেই সাথে অ্যাক্সিলারি ইনভলভমেন্ট। সাধারণত অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে এই পেশেন্টগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই। ক্যারেক্টারিস্টিক্স পেইন আমি একটু আগেই বলে দিলাম, ল্যান্সিনেটিং পেইন, নিডল লাইক পেইন, জ্বলে যাচ্ছে, বার্নিং পেইন, এবং এই ব্যথাটা বাম পাশ থেকে বলবে যে হাতের দিকে রাতের বেলা এসে যায়, কোনো পেশেন্টের এখান থেকে পিছন দিকে চলে যায়। তো এটাই মোডালিটিতে আমরা পাচ্ছি যে নাইট টাইম অ্যাগ্রাভেশন, যেটা ফাইটোলাক্কার সাথে আপনাদেরকে ডিডি করতে হবে। টাচ সেন্সিটিভ, সামান্য আঘাতেও, একদম স্পর্শেও ভীষণ রকম অসুবিধা হবে, এবং সকালের দিকে যেই কিছুটা ব্যথা কমে। এবার আসুন আমরা একটু কনস্টিটিউশনটা বুঝে নিই। কনস্টিটিউশনটা ওবিস পেশেন্ট, উইক থাকবে, পেল থাকবে, থার্মালসে জেনারেলি হট পেশেন্ট, কিন্তু পেশেন্ট যদি কিছুটা শীতকাতরও হয়, তাহলে আমরা দেখবো যে তারা ঠান্ডাটাই ভালো থাকে, ঠান্ডাতেই ব্যথাগুলো ভালো থাকে। কোল্ড এয়ার, ওপেন এয়ার, কোল্ড অ্যাপ্লিকেশন, কোল্ড ড্রিঙ্কস, সবকিছুতে রোগী ভালো বোধ করে। যদি রোগী শীতকাতর হয়, তবু ঠান্ডাতেই তারা ভালো বোধ করবে, জেনারেলি হট পেশেন্ট। অবশ্যই ধূমপানে তাদের অসুবিধা হবে, ধোঁয়াতে, যেটা যেটা আপনারা ইগনেশিয়ার কথা চিন্তা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে এটা ডিডি মাথায় রাখতে হবে। তো এই জেনারেলিটিস পড়াতে যে বা কনস্টিটিউশনটা পড়তে গিয়ে আমরা দেখব যে এই ওষুধটার সাথে টি অক্সিডেন্টালিসের বেশ কিছু জেনারেলিটিসে মিল আছে, যদিও পুরোপুরি নয়। তো ফুড ডিজায়ার ক্ষেত্রে সুইটস ডিজায়ার, রাইস ডিজায়ার, স্পাইসি ফুড ডিজায়ার, হট টি অক্সিডেন্টালির সাথে আপনাদের এদেরকে ডিফারেন্সিয়াল করতে হবে। অ্যাভারশন টু সুইটস, এটা আসলে মিক্সড, কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ডিজায়ার, কিছু ক্ষেত্রে, সামান্য কিছু ক্ষেত্রে অ্যাভারশনও রয়েছে। সল্টি ফুড অ্যাভারশন এন্ড সাওয়ার ফুড অ্যাভারশন। ফিয়ারের মধ্যে নিডলস ফিয়ার, যেখানে আপনি সিলিশিয়া ভাবছেন, স্পাইজিলিয়া ভাবছেন, অ্যালুমিনিয়া ভাবছেন। ফিয়ার অফ ভায়োলেন্স, ফিয়ার অফ গোস্ট, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ রেড। আর ড্রিমের মধ্যে আছে মৃত আত্মীয় স্বজনের স্বপ্ন দেখা, ক্ল্যারিভয়েন্ট ড্রিম, যেখানে আমরা ওফিডিয়া গ্রুপ, স্নেক রেমেডিস, যেখানে আমরা চিন্তা করি ল্যাকেসিস, বিকজ ল্যাকেসিস অলসো লেফট সাইডেড রেমেডি, ফিয়ার অফ ওয়াটার, ফিয়ার অফ ড্রাউনিং, এই জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল ভেরিফিকেশনে দেখতে পাই। তা এখন আমি সামারি টেনে দিচ্ছি যে গ্র্যান্ড কিনোট আমরা যদি সংক্ষেপে স্ন্যাপশটের মতো মনে রাখতে চাই, তাহলে সাপ্রেসড অ্যাঙ্গার উইথ হিস্টেরিক্যাল রেজ, যেখানে একদম আনকন্ট্রোল রাগ, যেটা অ্যাঙ্গার ফলোড বাই সবিং, উইপিং, ক্যানট বিয়ার কন্ট্রাডিকশন, সামান্য রকম মানে মতবিরোধ সে সহ্য করতে পারে না। মার্কড নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট, কনভালশন থাকতে পারে, মাইগ্রেন হেডেক থাকতে পারে, পেইনফুল লেফট সাইডেড ব্রেস্ট ক্যান্সার উইথ হার্ট টিউমার, ল্যান্সিনেটিং বার্নিং নিডল লাইক পেইন, যে ব্যথা হবে সেই আলসারেশন, অথবা যে আপনার ম্যাচটা যেটা ফর্ম হয়েছে সেটা জ্বলবে, একদম সুচ ফুটানোর মতো ব্যথা হবে, এবং তীব্র কেটে ফেলার মতো কিছুতে কেটে ফেলছে এরকম। ঠান্ডা অ্যাপ্লিকেশনে আরাম বোধ করবে। এখান থেকে আপনার ফাইটোলাক্কার সাথে ডিফারেন্সিয়াল হয়ে গেল। ফাইটোলাক্কা সাধারণত গরমে ফাইটোলাক্কা সাধারণত গরমে উপশম বোধ করে। হ্যাঁ, আর আমরা অ্যাস্টেরিয়াসে পাচ্ছি ঠান্ডায় উপশম বোধ করে। লেফট সাইডেড অ্যাফিনিটি, ক্যান্সার আফটার ইনজুরি, এটা কোনিয়ামের সাথে কম্পিটিশন করছে। হিস্টেরিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল সিমটম, যেটা আমরা অনেক কিছুই পাচ্ছি, যেটা অনেকটা অ্যাগারিকাস এবং
অন্যান্য যে হিস্টেরিক্যাল রেমেডি তার বেশ কিছু সিমটম কিন্তু আমরা এটাতে জেনারেল হিসেবে দেখতে পাই। তাহলে এবার আসুন আমরা একটু রেপার্টোরিয়াল স্টাডিজ করে নিই এই ওষুধটাকে বুঝতে গেলে। এই ওষুধটা অনেক বড় একটা রেমেডি না, পলিক্রেস্ট না, কিন্তু যথেষ্ট এর নির্ভরযোগ্য লক্ষণ রয়েছে। আপনি যদি কিছু বেসিক সিমটম নেন, ডিলিউশন, এলিমেন্টস ফ্রম, ফিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক কিছু সিমটম নেন, যেগুলোতে রুব্রিকের সংখ্যা, যেগুলোতে রেমেডির সংখ্যা যে রুব্রিকগুলোতে খুবই কম, আপনি দেখবেন অ্যাস্টেরিয়ার সাথে অ্যানিমাল কিংডম এবং প্লান্ট কিংডমের সো অ্যানিমাল কিংডমের দুটো রেমেডি কম্পিট করছে, একটা হচ্ছে ল্যাকেসিস আর একটা হচ্ছে সিপিয়া। আর প্লান্ট কিংডম থেকে পালসিটিলা, যেটা হরমোনাল রেমেডি, উইমেন রেমেডি, সেটাও আমরা রেপার্টরি চার্টে দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাস্টেরিয়াস এর সাথে অন্যান্য রেমেডিগুলোর খুব বেশি মিল নেই। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে অনেক রুব্রিক কিন্তু অন্যান্য রেমেডি দিয়ে কাভার হচ্ছে না। এগুলো যারা আপনারা ডিটেল স্টাডি করতে চান তাদের জন্য এটা গাইডেন্স। আপনারা সবসময় কম রেমেডি যে রুব্রিক গুলোতে আছে সেগুলো নিয়ে আপনারা এই জিনিসটা বিস্তর স্টাডি করতে পারবেন। তো এলিমেন্টস ফ্রমে আমরা দেখতে পাচ্ছি যে অল্প বয়সে সেক্সুয়ালি যারা রেপড হয়, যে মেয়েরা, বা অ্যাবিউজড হয়, এটা একটা ইটিওলজি দেখা গেছে। ব্যাড নিউজ থেকে হতে পারে, ডেথ অফ দ্য লাভড ওয়ান হতে পারে, আমরা এটা দেখতে পাই। ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে হতে পারে, ইমোশনাল এক্সাইটমেন্ট, ভয় থেকে হতে পারে, মর্টিফিকেশন, ভর্ৎসনা থেকে হতে পারে, এবং মেনোপোজাল টাইমে আমরা এই এলিমেন্টসে এই ওষুধে বিশেষভাবে নির্ভরযোগ্য এন্ট্রি থেকে আমরা দেখতে পাই। আমরা যদি ডিলিউশনে আসি, যেখানে এটা থুজার সাথে এর যে মিল রয়েছে সেটাতে যদি আমরা স্টাডি করতে চাই, তাহলে আমরা দেখতে পাই এর প্রচুর ডিলিউশনাল সিমটম রয়েছে। যেমন একটা হচ্ছে যে ডার্টি শি ইজ, সে নিজেকে নোংরা মনে করছে। হ্যাঁ, যেটা আমরা জানি যে এটা আসলে অ্যাবিউজড হয়, যে পেশেন্ট গুলো চাইল্ডহুডে বা পিউবার্টি স্টেজে সেক্সুয়ালি বিশেষত অ্যাবিউজড হয়, তাদের মধ্যে এই সিমটমটা আমরা বেশিরভাগ সময় দেখতে পাই। লাইক সিফিলিনাম, হ্যাঁ, লাইক টিওক্সিডেন্টালিস, লাইক অ্যাস্টেরিয়াস রুবেন্স, এভাবে কিন্তু আমরা দেখতে পাই। এবং এখানে দেখুন, ডার্টি হি ইজ ইনসাইড দি স্মেলস অফ ব্যাডলি, অর্থাৎ নিজের শরীরের মধ্যে সে শুধু নোংরা না, সেখানে সে এটা গন্ধও পাচ্ছে নাকে। সেক্ষেত্রে সিঙ্গেল রুমের রুব্রিকে আমরা কিন্তু অ্যাস্টেরিয়াস দেখতে পাই। এছাড়া এপিলেপসি, তার যে ডিলিউশন, তার রোগী মনে করে যে তার নির্ঘাত কোনো আসলে এপিলেপসি আছে, মৃগী রোগ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাস্টেরিয়াস রুবেন্সকে সিঙ্গেল রেমেডি হিসাবে স্টাডি করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, রোগী সবসময় নিউজ এক্সপেক্টিং ব্যাড নিউজ, সবসময় খারাপ খবরের অপেক্ষায় যেন আছে, এটাও কিন্তু অ্যাস্টেরিয়া রুবেন্সের আরেকটা নেগেটিভ মেন্টাল সাইকোলজিকে ইঙ্গিত করে। সিঙ্গেল রুমেডি রেমেডি। ডিলিউশন সিঙ্কিং টু বি, যেন ডুবে যাবে। ডিলিউশন স্মেল, সে নাকে নানা রকম গন্ধ পায়। ওন বডি অর্ডার, অফেন্সিভ অর্ডার, নিজের শরীরে দুর্গন্ধ পাচ্ছে। এবং সে মনে করে আন্ডার সুপার হিউম্যান কন্ট্রোল, কন্ট্রোল আন্ডার বাই স্ট্রেঞ্জার্স, যেটা টি অক্সিডেন্টালিসের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটাও আমরা এই ডিলিউশনের আন্ডারে এই রোগীকে পাই। তারা মনে করে তাদের উপর কিছু ভর করে আছে, তাদেরকে কেউ চালনা করছে। ইনফ্যাক্ট আমি যে কেসটা দেখাবো সেই রোগী এটা শেয়ার করেছিল, এটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, এবং এই রোগীরা, এই মহিলা পেশেন্টরা, তারা কিন্তু যে নারী জাতির যে সাফারিং, নারীরা অবহেলিত, সাফার, তারাই কিন্তু এই বিষয়ে বেশ কিন্তু কনসাস থাকে। এবং ভয়েসেস হিয়ারিং অ্যান্ড আনসার্স টু দ্যাট ভয়েসেস, নানা রকম কানে অনেক রকম স্কিজোফ্রেনিয়া এরকম চলতে থাকে, এবং সেগুলো সে আনসারও মনে মনে দিতে থাকে। ডিলিউশনাল এই সিমটম গুলো আপনারা দেখতে পেলেন। এই কারণে এই রোগী রেমেডিটা কিন্তু টি অক্সিডেন্টালিসের সাথে আপনাকে যে কিছু ক্যারেক্টারিস্টিক্স, পিকুলিয়ার যে সিমটম গুলো বললাম সেগুলো দিয়ে কিন্তু আপনাকে আলাদা করতে হবে, না হলে কিন্তু এটা আপনি প্রথমেই টি অক্সিডেন্টালিসকে ভাবতে পারেন। এবার মাইন্ড অ্যাঙ্গার চ্যাপ্টারে আমরা যদি আসি, রেপার্টোরিয়াল অ্যানালিসিসে আমরা দেখতে পাই যে সামান্য কন্ট্রাডিকশন থেকে অ্যাঙ্গার, এর একটা একটু আগেই আমরা বললাম। এবং ভায়োলেন্ট থটস, এরা আসলে কিছুটা এক্সট্রিম চিন্তা করতেই ভালোবাসে, তারা কিন্তু খুব মোলায়েম, মধ্যপন্থা তাদের মধ্যে কম। ইরিটেবিলিটি, কয়েশন আফটার, কন্ট্রাডিকশন ফ্রম, কনভালশন বিফোর, মৃগী রোগ দেখা দেওয়ার বিফোর, পূর্বে তাদের কিন্তু নানা রকম ইরিটেবিলিটি, এই সিমটমটা ক্লিনিক্যালি অবজার্ভ করা গেছে। ইট ইজ এ ভেরি স্ট্রং সিমটম, কন্ট্রাডিকশন ফ্রম ইরিটেবিলিটি এবং কনভালশন বিফোর ইরিটেবিলিটি ইনক্রিজেস। আমরা এটা দেখতে পেলাম। এবার আমরা আসি এর আরেকটা ক্যারেক্টারিস্টিক সিগনেচার, যেটা আমরা বললাম, যেটা একটা কনভালসিভ রেমেডি, অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টেরিয়া আসা, এপিলেপসি হওয়া, মৃগী দেখা দেওয়া, এই প্রচুর সিমটম আপনারা এই
রেমেডির আরেকটা সিগনেচারে আপনারা রেপার্টোরিয়াল অ্যানালিসিসে আপনি এটাকে কিন্তু এই যে সিমটা বললাম সেটা কিন্তু সাপোর্টিভ আপনি দেখতে পাচ্ছেন। কনভালশন কন্ট্রাডিকশন ফ্রম, অর্থাৎ মতের বিরুদ্ধে গেলে তার খিঁচুনিও দেখা দিতে পারে। এপিলেপটিক কনভালশন তো রয়ে গেছে, এবং এই কনভালশনের যে বিশেষ বৈশিষ্ট্য দেখা গেছে তারা অজ্ঞান পুরোপুরি হয়ে যায়, উইদাউট কনসিয়াসনেস, অর্থাৎ তারা সজাগ থাকে না। আনলাইক স্ট্রামোনিয়াম, তারা কিন্তু সজাগ থাকে না, তারা পুরোপুরি কনভালশন হয়ে যায়। কনভালশন আফটারনুন আফটার, দুপুরের দিকে বেশি এটা লক্ষ্য করা গেছে। ফলিং উইথ, পড়ে যেতে পারে। এক্সাইটমেন্ট ফ্রম কনভালশন, এপিলেপটিক থিং, ফেইন্টনেস। তো আপনারা দেখলেন এই স্লাইড থেকে যে এই এই ওষুধটাতে প্রচুর কনভালশন এবং এপিলেপটিক যে সিমটম সেগুলো কিন্তু খুব মানে অত্যন্ত রিলায়েবল এন্ট্রি থেকে আমরা দেখতে পাই। প্রচুর ডাক্তাররা, নামকরা মানে রিসার্চাররা, তারা কিন্তু এটা কনফার্ম করেছেন তাদের বিস্তর ক্লিনিক্যাল কেস থেকে। এবার আসি এই ওষুধের যেটা মূল ক্লিনিক্যাল স্ফিয়ার অফ অ্যাকশন, সেটাতে আমরা দেখে নিই যে ক্যান্সারের কোন কোন ক্ষেত্রে এই ওষুধটা বেশিরভাগ ক্ষেত্রে রেপার্টোরিয়াল সাপোর্টটা আমরা পাচ্ছি। তো ফিয়ার অফ ক্যান্সার তো রয়েই গেছে, ক্যান্সারের ভয়। ফিয়ার অফ ক্যান্সার ইন দ্য ম্যামে, বুকে স্তন ক্যান্সারের ভয় এদের মধ্যে থাকতে পারে। এছাড়া অ্যাক্সিলা, আমি যেটাই বললাম যে বগলের নিচে যে গ্রন্থি, মাত্র 5টা রেমেডি আছে, সেটার মধ্যে অ্যাস্টেরিয়া সেকেন্ড গ্রেডে, ব্লু মানে হচ্ছে সেকেন্ড গ্রেড। ক্যান্সার অফ দি ম্যামে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অ্যাস্টেরিয়া লিস্টেড। ক্যান্সার লেফট, রাইট সাইডে হতে পারে, কিছু কিছু প্রেসক্রাইবার তারা রাইট সাইডের কনফার্মেশনও দিয়েছেন, কিন্তু বেশিরভাগ কেস 90% কেস আমরা লেফট সাইডে পেয়েছি। ম্যামে ক্যান্সার, চেস্ট ক্যান্সার অ্যাকম্পানিড বাই অ্যাক্সিলারি গ্ল্যান্ড এনলার্জড, একটু আগেই বললাম যে এই বগলের গ্রন্থিগুলো বেড়ে গেছে। কনস্টিপেশন থাকতে পারে, এগুলো কনকমিটেন্ট সিমটম আমাদেরকে জানতে হয়। আপনারা জানেন পিকিউআরএস আমাদেরকে শিখতে হয়, বনি হোসেনের মেথোডোলজি, তার মধ্যে কনকমিটেন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক স্ট্র্যাটেজি। তো আমরা যখন শুধু একটা ওষুধকে পড়বো, সেই ওষুধের সাথে কনকমিটেন্ট কোন কোন লক্ষণগুলো আমাদেরকে জোর দিতে হবে, আমাদেরকে এভাবে কিন্তু রেপার্টোরিয়াল স্টাডি থেকে এটা জেনে গেলাম, যেটা মেটেরিয়াতে কভার হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামে ক্যান্সার, বুকে স্তনের ক্যান্সারের পাশাপাশি অ্যাক্সিলা থাকবে, এবং তার সাথে সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ থাকতে পারে, সিঙ্গেল রেমেডি রুব্রিক। হার্ড হতে পারে অ্যাক্সিলা গ্ল্যান্ড, এবং অ্যাক্সিলারি গ্ল্যান্ড নটি মানে আপনার এরকম গুটি গুটি গুটলা যেটা আর কি, এরকম হতে পারে কিন্তু। এছাড়া আমরা যদি এবার স্টেজিং এ আসি, মেটাস্টেসিস এর বিষয়ে জোর দিই, তো লাস্ট স্টেজে মাত্র 7টা রেমেডি, তার মধ্যে অ্যাস্টেরিয়াস একটা রেমেডি। এছাড়া মেটাস্টেসিস ক্যান্সার, মেটাস্টেসিস টু দি বোন, মেটাস্টেসিস টু দি ব্রেইন, মেটাস্টেসিস টু লিভার, মেটাস্টেসিস টু লাং, এবং নাইটলি পেইন ইন ক্যান্সার, সিঙ্গেল রেমেডি রুব্রিক অ্যাস্টেরিয়াস রুবেন্স। আচ্ছা, তো আমরা এটা কন্টিনিউ হচ্ছে ক্যান্সারের। আমি বলেছি যে অনেকগুলো আমাদের রেপার্টোরিয়াল স্টাডিতে থাকবে। তার এটা সেকেন্ড পেজ এটার। তো ক্যান্সারাস ফিটিড, দুর্গন্ধযুক্ত হতে পারে যে স্রাবগুলো। ইকোরাস ডিসচার্জ, অর্থাৎ রক্ত মিশ্রিত পুজ, ইকোরাস মানে রক্ত মিশ্রিত পুজ, সিঙ্গেল রেমেডি রুব্রিক। আচ্ছা, স্বপ্নে ওরা ক্যান্সার দেখতে পারে, এই যে ড্রিমস ক্যান্সার, ম্যামে ক্যান্সার, স্বপ্ন তারা দেখলো, এরকম রেমেডি এন্ট্রি আছে। ক্যান্সারাস আলসার একটু আগে আমরা বললাম। এছাড়া আমরা আরো যেটা একটু আগে বললাম, প্রোস্টাগ্ল্যান্ডিন একটু যে পাথওয়ে, এন্ডো এন্ডোপারক্সাইড সিনথিস পাথওয়ে, এটা আরেকটা পাথওয়ে, এটা রিলেটেড যে মিউটেশন সেটা অ্যাস্টেরিয়াসকে গণ্য করা হয়। কিন্তু আমি আজকে মেটেরিয়াল সেকশনে মূলত দেখেছি সিওএক্স2 পাথওয়ে, সেখানে সিঙ্গেল রেমেডি অ্যাস্টেরিয়া রুবেন্স। আমরা দেখতে পাচ্ছিলাম যে সিওএক্স2 পাথওয়ে এটা কতটা ভিরুলেন্ট। স্কিরাস ক্যান্সার, স্কিরিনাম যেখানে আপনি ভাববেন, কোনিয়াম যেখানে ভাববেন, যেখানে একদম শক্ত একদম হয়ে গেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাস্টেরিয়াস একটা বিশেষ পরিচিত মেডিসিন। ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সারে আপনারা কনসিডার করতে পারে, যেখানে আপনি কার্সিনোসিনকে চিন্তা করেন। পার্সোনাল হিস্ট্রি অফ ক্যান্সার 1-2 বার হয়ে গেছে, তারপরে আপনার কাছে আসছে রেকারেন্ট ক্যান্সার, অ্যাস্টেরিয়া রুবেন্স ইজ এ ভেরি স্ট্রংলি ইন্ডিকেটেড রেমেডি। যে ক্যান্সারটা বারবার ফেরত আসছে, লেফট ব্রেস্ট অপারেশন করেছে, রাইট ব্রেস্টে দেখা দিয়েছে, লেফট ব্রেস্ট অপারেশন করেছে, বোন ক্যান্সার দেখাতে, কলার বোনে, আপনি সেখানে অ্যাস্টেরিয়াস রুবেন্স অবশ্যই চিন্তা করবেন। তো এতক্ষণ আপনাদের সাথে যে আলোচনাগুলো করলাম অ্যাস্টেরিয়া রুবেন্সে, সেটারই একটা সারমর্ম যে এই সামুদ্রিক এই এককোষী বা এই সামুদ্রিক সিম্পল প্রাণীটা থেকে এত মূল্যবান একটা রেমেডি আমাদের হোমিওপ্যাথিক মেডিকাতে ইন্ট্রোডিউস করা হয়েছে।
এর বহু ক্লিনিক্যাল স্টাডিজও আছে, যেগুলো আমাদের প্রচলিত মেটেরিয়াতে আমরা পাই না। যারা আপনারা অ্যাডভান্স রিসার্চ করবেন তারা দেখবেন প্রচুর গুড কেস আছে এই ওষুধটা। আমার নিজের কেসও আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে সাপ্রেসড অ্যাঙ্গার ভায়োলেন্ট, ক্যান নট বিয়ার কন্ট্রাডিকশন, শীত গরমে মানে ঠান্ডায় উপশম, লেফট সাইডেড কমপ্লেইন্স, ক্যান্সার আফটার ইনজুরি, পেইনফুল লেফট সাইডেড ব্রেস্ট ক্যান্সার, নিউরোলজিক্যাল কমপ্লেইন্টস, এই সবকিছু মিলেই একটা পিক্টোরিয়াল তৈরি করেছি, যেটা অ্যাস্টেরিয়াস রুবেন্সের একটা স্ন্যাপশট। অ্যাস্টেরিয়াস রুবেন্সে আপনি মনের মধ্যে যদি নিয়ে যেতে চান, তাহলে এই পিকচারটা আপনাকে মনের মধ্যে গেঁথে রাখতে হবে। তো এরপর চলুন আমরা কেস স্টাডিজে চলে যাই, সেকেন্ড পার্ট অফ দিস স্টাডি। আমি অনেক জায়গায় পড়াই, আপনাদের গ্রুপে আজকে আমার প্রথম ক্লাস। আমি সবসময় কেসটাকে গ্রুপিং করতে বলি। সাধারণত অ্যাস্টেরিয়াস রুবেন্স নিয়ে আপনাদের কাছে যে কেসগুলো আসবে তারা গ্রুপ ডির পেশেন্ট, যারা ক্রিটিক্যাল হেলথ নিয়ে আসবে, অর্থাৎ অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কন্ডিশন নিয়ে আসবে। তারা জ্বর নিয়ে বা সর্দি কাশি নিয়ে গ্রুপ এ বি এই পেশেন্টগুলো আপনি পাবেন না। তারা সাধারণত গ্রুপ ডির পেশেন্ট হবে, এবং আপনি জানবেন যে এইখানে পুরোপুরি সিমিলিমাম মিলানো অনেক কঠিন, বা আমাদের বোরিং হোসেনের যে ইমপ্রুভমেন্টের যে ক্রাইটেরিয়া গুলো, সেগুলো এই ধরনের অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমরা ক্লিনিক্যাল অবজারভেশনে বডির ভাইটালিটি এত পুর থাকে, সেখানে আমরা কিন্তু হাই পোটেন্সি মেডিসিনের যে লক্ষণগুলো আমাদের প্রচলিত মেটেরিয়াতে আছে বা আমাদের টেক্সট বুক গুলোতে আছে, সেগুলো কিন্তু আমরা কম দেখতে পাই। তখন আমরা এই পেশেন্টটাকে যখন আমাদের প্যাথোলজিক্যাল রেমেডির মাধ্যমে, উন্নতির মাধ্যমে আমরা যখন গ্রুপ সি তে নিয়ে যেতে পারবো, যাদের ভাইটালিটি আরেকটু উন্নতি হবে, তখন আরেকটু হায়ার পোটেন্সি দিতে দিতে যখন গ্রুপ বি তে নিয়ে যাব, মডারেট হেলথে, সুস্থতার দিকে চলে যাচ্ছে 1-2 বছর চিকিৎসার পরে, তখন কিন্তু আপনি অবশ্যই উচ্চ শক্তি চিন্তা করতে হবে। তাহলে হোমিওপ্যাথিক ক্লিনিক্যাল প্র্যাকটিসে কেস সাকসেসফুলি ডিল করতে গেলে আপনি যে পেশেন্টটাকে দেখছেন সে কোন গ্রুপের অধীন, এটা কি সেই হ্যানিম্যানিয়ান যে স্কিমা সেটাতে একদম পড়ে যাচ্ছে, নাকি এটা অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কন্ডিশন নিয়ে আসছে, মডার্ন যে এখন যে এপিডেমিক চলছে সেগুলো নিয়ে, এটা কিন্তু আপনাকে প্রথমেই বুঝতে হবে। কারণ এটার ভিত্তিতেই ডোজ, পোটেন্সি এবং বাকি স্ট্র্যাটেজি আপনাকে নির্ধারণ করতে হবে। এখানে যদি কোনো ভুল হয়, আপনার হাতে এই কেসগুলো হাতছাড়া হয়ে যাবে। আমি বহু কেস দেখি ক্যান্সার, এই কারণেই এর ভিত্তিতে আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের হোমিওপ্যাথিক শাস্ত্রে অন্য কোনো পন্থা নাই, একই পন্থা। কেস টেকিং এ আমরা হায়ারার্কি থাকবে, মেন্টাল প্লেনের সিমটম সবচেয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এরপরে ইমোশনাল প্লেন, এরপরে ফিজিক্যাল কমপ্লেন্টস কে আমরা সবসময় গুরুত্ব দেব। তো সিস্টেম হায়ারার্কি বুঝতে গেলে এই প্রত্যেকটা বিভাগের মধ্যেই এক একটা অঙ্গ এক এক রকম গুরুত্বপূর্ণ। যেমন কেউ লস অফ রিয়ালিটি, কেউ আপনার ক্যানাবিস ইন্ডিকার মতো লক্ষণ নিয়ে আসছে, সেই লক্ষণ আর ল্যাক অফ কনসেন্ট্রেশন এটা তো এক না। তাহলে লস অফ রিয়েলিটি ইজ এ ভেরি হাই গ্রেড সিমটম, যেখানে ল্যাক অফ কনসেন্ট্রেশন ইজ এ ভেরি লো গ্রেড সিমটম। ঠিক তেমনি ভাবে ইমোশনাল প্লেনে সুইসাইডাল ডিপ্রেশন নিয়ে যে রোগীটা আসছে, সেই সিমটমটা যদি আমাদের সামনে প্রতিভাত হয়, সেটার যে গুরুত্ব থাকবে, আর একজন ইরিটেবল বা ডিসকন্টেনমেন্ট, অসন্তোষ, সেটার গুরুত্ব কিন্তু তার চেয়ে কমে যাবে। তাহলে বড় হাতের যে সিমটম গুলো আমি লিখেছি বা যে সাবজেক্ট গুলো লিখেছি, সেগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ। এরপরে আস্তে 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 এর গুরুত্বগুলো কমতে থাকবে। তাহলে আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে আমাদের হোমিওপ্যাথিক সিমটম কালেকশনে কোনটা নেব কোনটা নেব না, কোনটা জেনারেল সিমটম, কোনটা কমন সিমটম, কোনটা স্পেশাল সিমটম, কোনটা গুরুত্বপূর্ণ সিমটম, এই জিনিসটা জানা সিমটম কালেকশনের চাইতেও কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিমটমকে হায়ারার্কিতে দেওয়া, কোয়ালিফাই করা, মূল্যায়ন করা, কালেক্টেড সিমটম ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ব্রেইন এবং নার্ভাস সিস্টেমের সিমটম যদি পাওয়া যায় রোগীর মধ্যে, সেটার যে গুরুত্ব, আর স্কিনে কি সিমটম আছে, সেটার গুরুত্ব কিন্তু কখনোই এক না। এটা বোঝানোর জন্য এই সিমটম হায়ারার্কি, এই চার্ট। এরপরে আসি সিমটম গ্রেডেশন। আমরা জানি রেমেডির গ্রেডেশন, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড রেমেডি। আমি এখানে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, সিমটমের গ্রেডেশন হয়। অর্থাৎ ইনার কোর যে পেশেন্টের যে হ্যালুসিনেশন হচ্ছে, একটু আগে আপনি দেখলেন অ্যাস্টেরিয়াস এর পেশেন্ট এবং লাইক থুজা দে মনে করে যে তারা কোন একটা শক্তির অধীন, কোনো দেবতার অধীন বা কোনো সুপার পাওয়ারের অধীন। ইস এ স্ট্রং ডিলিউশন, স্কিজোফ্রেনিয়া ইস এ 4 পয়েন্ট, 4 মার্কস এই ধরনের সিমটমে যদি পাওয়া যায়। ক্ল্যারিভয়েন্স, আগে থেকে ভবিষ্যৎবাণী করে, যেটা ওফিডে গ্রুপের একটা বিশেষ লক্ষণ, সেখানেও এটা পেশেন্টরা 4 মার্কস পাবে। কোন একটা মানে ব্যক্তি অত্যন্ত ক্রুয়েল, বা কেউ আছে ইম্বাসাইল, একদম গর্ধব টাইপের ব্রেইন, যেটা আপনার সামনে আসছে, ব্যারাইটা কার্ভ নিয়ে আসছে, সেখানে কিন্তু আপনি অবশ্যই সেই সিমটমটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাববেন।
বেনেভলেন্স, সিম্প্যাথেটিক, হ্যাঁ, যে কোনো ব্যক্তি কিছু মানুষ চাওয়ার আগে দান করে, মানুষের বিপদে হওয়ার আগে এগিয়ে যায়, কার্সিনোসিন যেমন, কস্টিকাম যেমন, সেই জিনিসগুলোকে আপনাকে খুব অতীব গুরুত্বপূর্ণ, যদি সেই সিমটম গুলো অ্যাভেলেবল হয় আমাদেরকে কিন্তু এটা নিতে হবে। আর্ট অ্যাবিলিটি, অনেকে নানা রকম ক্রিয়েটিভ ফ্লেয়ার যাদের থাকে, নানা রকম ক্রিয়েটিভ অ্যাবিলিটি, এটাও কিন্তু অত্যন্ত হাই গ্রেড সিমটম হিসেবে ধরা হবে। এরপরে আসি হাই গ্রেড, সুপার গ্রেড সিমটমের পরে আসি হাই গ্রেড সিমটম, যেখানে এলমেন্টস ফ্রম, একটু আগে দেখলেন এলমেন্টস ফ্রম অনেকগুলো ক্রাইটেরিয়া এই অ্যাস্টেরিয়া রুবেন্সের জন্য আমি দেখালাম। এই প্যাথি, অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গার, আপনি একটু আগে দেখলেন ইরিটেবল অ্যাঙ্গার, অ্যাঙ্গার একটা কমন থিম, ইরিটেবিলিটি এই অ্যাস্টেরিয়াস রুবেন, সেটাতে আমরা কিন্তু 3 পয়েন্ট, আমরা যদি এই গ্রুপ অফ সিমটমকে চিন্তা করি, আমরা কিন্তু এটা অবশ্যই এভাবে সিমটমের হায়ারার্কি বা গ্রেডেশন, সিমটমের গ্রেডেশন, ওষুধের না, সিমটমের গ্রেডেশন আমরা কিন্তু অবশ্যই রাখবো, কারণ সিমটমের আধার আমাদের চিকিৎসা পদ্ধতি সিমটম কালেকশন এবং অ্যানালিসিসের অধীন। এরপরে আসি মিডিয়াম গ্রেড সিমটম, যেখানে আমরা ফিজিক্যাল জেনারেলস নেই, যেটা আমরা কেনশিয়ান স্কিমা থেকে নেই। ক্যান্সারের আমরা রেপার্টরিতে সাধারণত এই স্ট্রাকচার গুলো দেখতে পাই। মহিলা পেশেন্ট হলে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হয়। অল সিমটম অফ জেনারেটিস except the clinical rubric, যত কিছু হয়, ক্রেভিং, ডিজায়ার, অ্যাভারশন, অল দিস ফিজিক্যাল সিমটম, স্লিপ, স্টুল, ইউরিনেশন, সবকিছু কিন্তু আমরা এই মিডিয়াম গ্রেড সিমটমের মধ্যে পড়বে। এরপরে ডিজিজ সিমটম, পার্টিকুলার সিমটম, এটা গুরুত্ব আমাদের হোমিওপ্যাথিক স্কিমাতে সবচেয়ে কম দেই, আনলেস সেটা স্ট্রাইকিং অর ভেরি পেকিউলিয়ার যদি না হয়। আমাদের এরপরে ধারণাটা হচ্ছে সিনার্জির ধারণা। সিনার্জি হচ্ছে এমন একটা ধারণা, সিমিলিমামকে পৌঁছানোর জন্য আমাদেরকে জিনিয়াস, সিমটম এবং সিস্টেম মিলতে হয়। অর্থাৎ একটা এই ত্রিভুজের 3টা বাহুতে যতগুলো পয়েন্ট আমরা যোগ করতে পারবো, আমাদের সিমিলিমামের জার্নি, ভেতরে যে সিমিলিমাম মেডিসিনটাকে আমরা সিলেক্ট করব সিমটমের ভিত্তিতে, সেটা তত ইজি হবে বা তত হোলিস্টিক হবে, টোটাল হবে। সিমটম কমপ্লেক্সের মধ্যে থাকবে ক্যারেক্টারিস্টিক সিমটম, আমরা কি নোট, প্রুভিং সিমটম, টক্সিকোলজি সিমটম। সিস্টেমের মধ্যে থাকবে এটা যে সেন্সেশন অ্যাবিলিটি, যে বার্নিং সেন্সেশন, ল্যান্সিনেটিং বার্নিং, একটু আগে আপনাদেরকে বললাম ল্যান্সিনেটিং, যেন কেটে ফেলছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। মায়াজম, ক্যান্সারাস মায়াজম লেভেল, এটা 4th লেভেল, 5th লেভেল, কারণ এটা হচ্ছে ক্যান্সার অত্যন্ত অ্যাডভান্স স্টেজে যাওয়ার পরে এই প্যাথোলজি ডেভেলপ করে, এটা তো একদিনে হয় না। জিনিয়াসের মধ্যে এসেনশিয়াল নেচার অর অফ দ্য রেমেডি, একটু আগে আপনাদেরকে দেখালাম যে জিনিয়াসটা অত্যন্ত সেন্সিটিভ, ইজিলি ইরিটেবল, লেফট সাইডের প্রমিনেন্সি, প্যাথোলজিক্যাল, আপনার এই ব্রেস্ট প্যাথোলজি। জেনারেলস আমরা একটু আগে দেখলাম কোনটা খেতে চায় কোনটা খেতে চায় না। পেস, অফকোর্স পেসটা আপনি দেখলেন এই ক্যান্সার গুলো একদিনে ডেভেলপ করে না, একদিক থেকে আরেক দিকে মেটাস্টেসিস, প্যাথোলজি একটু আগে আপনারা শুনলেন, মোডালিটিসটা আপনারা শুনলেন। তাহলে কেস টেকিং এ আমরা যে সিমটম গুলো কালেক্ট করব, রেশনালাইজ করব, কোয়ালিফাই করব, হায়ারার্কি দেব, দেওয়ার পরে এই ম্যাট্রিক্সে আমাদেরকে রেপার্টরাইজেশনের আগে বা অ্যানালিসিসের আগে এই ত্রিভুজের 3টা বাহুতে যতগুলো আমরা বেশি বেশি করে পাবো, সবগুলো পাবো না একটা পেশেন্টের মধ্যে, কিন্তু যত বেশি বেশি আমরা করে জোগাড় করতে পারবো, তত আমাদের সিমিলিমাম জার্নিটা তত সহজ হবে। তো একটা কেসে ঢোকার জন্য আমরা বিভিন্ন ভাবে এন্ট্রি নিতে পারি। আমার এই কনসেপ্টটাকে আমি বলি এন্ট্রি পয়েন্ট টু সিমিলিমাম। মায়াজম দিয়ে আমরা ঢুকতে পারি, আমরা ডিজিজ হিস্ট্রি দিয়ে ঢুকতে পারি, ইটিওলজি দিয়ে ঢুকতে পারি, মেন্টাল ইমোশনাল সিমটম দিয়ে ঢুকতে পারি, জেনারেলস দিয়ে ঢুকতে পারি, পিকিউআরএস দিয়ে ঢুকতে পারি, মডালিটিস ভিত্তিক করতে পারি, অথবা ক্যারেক্টারিস্টিক্স কিনোটস দিয়েও আমরা সিমিলিমামে পৌঁছতে পারি, অথবা এর 8টা ডিসিপ্লিনের প্রত্যেকটা থেকে মিক্স ম্যাচ থেকে একটু আগে যেটা সিনার্জি দেখালাম সেভাবে কিন্তু এই কেসটা আমরা যে কোনো হোমিওপ্যাথিক কেসে আমরা ঢুকতে পারি। এটা হোমিওপ্যাথির ব্রেড অ্যান্ড বাটার, আমাদের কোনো স্পেসিফিক নাই, আমাদের যে কোনো কেসে হলেই আমাদেরকে আমাদের সিমিলিমামে পৌঁছানোর জন্য এই ধরনের পাথওয়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং কেস টেকিং এর সময় যতগুলো চিফ কমপ্লেন্টস, পাস্ট মেডিকেল রেকর্ড, হিস্ট্রি অফ ইলনেস, জেনারেল, ফ্যামিলি, মায়াজম নেয়ার পাশাপাশি পেশেন্টস এর এই ফিজিশিয়ানের অবজারভেশন স্কিল, অর্থাৎ ফিজিশিয়ান কথা বলতে বলতে তার মধ্যে তার নিজস্ব ওই থাকতে হবে, অবজারভেশন বাই দি ফিজিশিয়ান, এটা থাকতেই হবে। এবং এটা কিন্তু আপনাকে যত বেশি ভালো অবজারভার হবেন, যত বেশি ভাবাবেগ শূন্য অবজারভার হবেন, হানিম্যানের অ্যাফোরিজম মতো আপনারা যত প্র্যাকটিস করবেন, তত বিশুদ্ধভাবে সত্য কোন জিনিসটা সেটা আপনাদের হৃদয়ে রিফ্লেক্টেড হবে। এবং ফিজিশিয়ানের যত স্কিলস আছে, সেই স্কিলস গুলোর মধ্যে অবজারভেশনাল স্কিলসটা সবচেয়ে কঠিন, এটা চর্চার সাথে সাথে আসে। এই জন্য আমরা হোমিওপ্যাথিকে আমরা বলি ইটস এ রাদার অ্যান আর্ট, অর্থাৎ এটা একটা আর্টিস্টিক ওয়ে অফ সলভিং এ কেস অর হিলিং এ পার্সন। তো
তো আজকে আমি মানসেট মুলারের ক্যান্সার হ্যান্ডবুক থেকে, এটা একটা জার্মান একজন রিসার্চার, জার্মান আমেরিকান, আমি কয়েকটা কেস আপনাদেরকে এখান থেকে এগুলো বাংলায় ট্রান্সলেট করেছি। এগুলো ভেরিফাইড কেস। ওনার যে ক্যান্সার হ্যান্ডবুক আছে সেখান থেকে আমি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কেসটা আমি লাস্টের দিকে দেখাবো। আজকে কেস নাম্বার 1। 60 বছর বয়সী এক নারীর বাম স্তনে দীর্ঘদিন ধরে একটি শক্ত ও অসাড় টিউমার ছিল। পরীক্ষা করে দেখা যায় টিউমারটি নবজাতকের মাথার মতো বড়, চারপাশে চামড়া মসৃণ ও লেগে থাকা এবং গোটাটি ভেতরে দেবে গেছে। ত্বকের উপর একটি বেগুনি দাগ বা ফাঙ্গাস, হেমাটোডেটস বা ক্যান্সার রূপান্তরের লক্ষণ প্রকাশ করছিল। মাঝে মাঝে হুল ফোটানো ব্যথাও হতো। রোগীকে কয়েক মাস ধরে প্রতি 8 দিন অন্তর অ্যাস্টেরিয়াস 18C ওষুধটি দেওয়া হয়। এতে করে টিউমারটির আকার 2/3 কমে যায় এবং সাধারণ ক্যান্সারের মতো কোনো দুর্গন্ধযুক্ত পুঁজ বা তীব্র ব্যথা ছাড়াই রক্তপাতের স্থানটি ধীরে ধীরে নিরাময়ের দিকে এগিয়ে যায়। তো এটা আমি আগে বললাম যে মানসেন মুলারের অনকোলজি হ্যান্ডবুক থেকে নেওয়া, এটা ফার্স্ট কেস আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা কেস নাম্বার 2 তে চলে যাই। এবার এটা হচ্ছে ডান স্তরের ক্যান্সার। তো এই কেসটা আমি এই জন্য রেখেছি এখানে, এটা দেখানোর জন্য যে অ্যাস্টিডিয়াস রুবেন্স দেওয়ার পরেও এই কেসটাতে কোনো কাজ হয়নি। অর্থাৎ অ্যাস্টিডিয়াস রুবেন্স এর যে বেশিরভাগ অ্যাফিনিটি লেফট সাইডেড, এই কেসটাই সেটা প্রমাণ করে। এই কারণেই আমি এটা রেখেছি। তার মানে এই না যে অ্যাস্টিডিয়াস রুবেন্স কিন্তু ইন্ডিকেটেড হবে না, কিন্তু 9 আউট অফ 10 90% কেসেই বাম পাশে বেশি আহ, এই ওষুধটা ইন্ডিকেটেড হয়। তো ফাঙ্গাস হেমাটোডেস সহ ডান স্তরের ক্যান্সার, স্নায়বিক এবং রক্ত প্রবাহ প্রকৃতির 48 বছর বয়সী এক মহিলা তার মাসিক ঋতুস্রাবের সময় জুড়ে কম বেশি কষ্ট পাচ্ছিলেন। অনেকদিন আগে তার জরায়ু মুখের ফোলা বা রক্ত সঞ্চয় হয়েছিল, যা শেষ পর্যন্ত নিরাময় হলেও এটি একটি মারাত্মক ম্যালিগন্যান্ট ব্যাধিতে রূপ নিতে পারে এমন আশঙ্কা তৈরি করেছিল। সেই সময় থেকেই তিনি কখনো সুস্থ ছিলেন না। ডান স্তনে একটি ফোলাভাব দেখা যায় যা পুরো স্তন গ্রন্থিটিকে গ্রাস করে নেয়। এটি ছিল শক্ত, এইসিমেট্রিক্যাল এবং বোটার দিশাতে লেগেছিল, যা টিউমারের ভেতরে দেবে বা ঢাকা পড়ে গিয়েছিল। এতে তিনি তীব্র হুল ফোটানোর মতো ব্যথা, ল্যান্সিনেটিং পেইন, হুল ফোটানোর মতো ব্যথা, কেটে ফেলা ব্যথা, যা পিঠের বা মেরুদণ্ডের চতুর্থ ডর্সাল কশেরুকার পর্যন্ত ছড়িয়ে পড়তো। এখান থেকে ব্যথাটা পিছন দিকে ছড়িয়ে যাচ্ছে। মেরুদণ্ডের এই অংশটি এতটাই বেদনাদায়ক যে ছিল সামান্যতম চাপও সহ্য করা যেত না। এই ব্যথার গতিপথে শীঘ্রই একটি শক্ত গিটযুক্ত রগের মতো তৈরি হয়েছিল। নটি কর্ড এবং স্তন ও মেরুদণ্ডের মধ্যবর্তী পুরো স্থানটি সমানভাবে সংবেদনশীল করে তুলেছিল। টিউমারটির বাইরের দিকে দিন দিন আকারে বৃদ্ধি পাচ্ছিল। আহ পূর্ববর্তী কেসগুলোর মতোই একটি ফাঙ্গাস হেমাটোডেড তৈরি হয় এবং শীঘ্রই প্রায় 2 সেন্টিমিটার একটি প্রজেকশন গঠন করে। এটি শীঘ্রই ফেটে যায়, ফলে প্রচুর রক্তপাত হয় এবং কিছুদিন পর সেখান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বা তরল নির্গত হতে থাকে। এই ফলাভাব বগলের গ্রন্থি বা অ্যাক্সিলারি গ্ল্যান্ড পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। রোগটি দ্রুত অগ্রসর হতে থাকে এবং তাকে চিকিৎসার অংশ হিসেবে অ্যাস্টেরিয়াস ব্যবহার করা হয়েছিল, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এই যে কথাটা আপনাকে একটু আগে আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে এই ওষুধটা যে বাম পাশে বেশি কাজ হয়, এটা কিন্তু একদিনই এই নলেজটা আসেনি। মোর দ্যান 100 ইয়ার্স এটা কিন্তু মানুষ কিন্তু এক্সপেরিমেন্ট করেছে। তো এই নিষ্ক্রিয়তার কারণ কিছুটা আঁচ করতে পারি যদি আমরা মনে রাখি যে অ্যাস্টেরিয়াসের প্যাথোজেনোসিস, অর্থাৎ কোনো ওষুধের রোগ সৃষ্টি করার যে এবং নিরাময়ের যে প্রক্রিয়া, এই ওষুধের কার্যকারিতা শরীরের বাম দিকে বেশি ঘনীভূত বলে মনে হয়। আচ্ছা, তাহলে এই জিনিসটা আজকে আপনি আমাদেরকে মনে রাখতে হবে যে এই ওষুধটা, এই কেসটা থেকে বোঝা গেল, ফেইল্ড কেস থেকে বোঝা গেল যে ব্রেস্ট ক্যান্সার মানেই আমরা যে অ্যাস্টেরিয়াস দিব তা না। এটার একটা ক্লিনিক্যাল ইন্ডিকেশন আছে যেটা বাম পাশে হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন ডান স্তনের স্কিরাস ডেভেলপমেন্টের আরেকটা কেস, এই ক্যান্সার হ্যান্ডবুক থেকেই নেওয়া। মন্টোমোরেন্সি উপত্যকার 56 বছর বয়সী এক গ্রাম্য মহিলা, যিনি মাঠে কাজ করা অধিকাংশ নারীর মতোই জীর্ণ শীর্ণ আর কি, তার ডান স্তনে একটি স্কিরাস টিউমার উঠেছিল, যা সম্পূর্ণ বেস বা ভিত্তিভূমি সহ বুকের দেওয়ালে আটকে বা লেগেছিল। বেলেডোনা, কার্বো অ্যানিমালিস, কোনিয়াম সাইরিসে দিয়ে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি বললেই চলে। ফলে তিনি হতাশ হয়ে চিকিৎসা বন্ধ করে দেন। এরপর 7-8 মাস পরে তিনি আবার ফেরত আসেন এবং জানান যে টিউমারের একটি অংশ কালচে লাল রঙের দাগ দেখা দিয়েছে, যা ফেটে গিয়ে বেশ কয়েকদিন ধরে রক্তপাত হয়েছে। এটি ছিল ক্যান্সারজনিত ক্ষতের সূচনা। আমি তাকে পুনরায় দেখি, ততদিনে পুরো স্তনে এটা ছড়িয়ে পড়েছিল। ক্ষতটি তখন পরিধিতে প্রায় 20 সেন্টিমিটারের মতো ছিল এবং সেখান থেকে অত্যন্ত দুর্গন্ধযুক্ত
পুজ বা তরল ফেটিড আইকর নির্গত হচ্ছিল। এর চারপাশে কিনারাগুলো ছিল ফ্যাকাশে উঁচু উঁচু স্তন বৃন্তের মতো গুটিযুক্ত, শক্ত এবং উল্টানো, ইভার্টেড এবং ক্ষতের তলদেশটি লালচে দানাদার মাংসের ঢাকা ছিল। বিশেষ করে রাতের বেলায় তীব্র হুল ফোটানোর মতো তীব্র জ্বালাপোড়া ব্যথায় ছটফট করতেন, যা তার ঘুম সম্পূর্ণ কেড়ে নিয়েছিল। তার ক্ষুধা একেবারে চলে গিয়েছিল। কোষ্ঠকাঠিন্য ছিল, ত্বক ছিল শুষ্ক খসখসে মাটির মতো। বগলের গ্রন্থি বা অ্যাক্সিলারি গ্ল্যান্ডগুলো ফুলে শক্ত গিরযুক্ত হয়ে গিয়েছিল। বুকের মাঝখানের হাড়ের উপরে চামড়া ফুলে গিয়েছিল, বেদনাদায়ক ছিল। বাম স্তন ভালো থাকলেও ডান স্তনটিতে স্কিরাসের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছিল। তিনি ইমাসিয়েটেড হয়ে পড়েছিলেন। সংক্ষেপে বলতে গেলে ক্যান্সারের এই ধাত প্রবণতার সমস্ত লক্ষণই ইঙ্গিত করছিল যে মৃত্যু খুব সন্নিকট। তাকে আমি অ্যাস্টিরিয়াস রুবেন্স 15C প্রয়োগ করি 8 দিনে 1 ফোঁটা করে খাওয়ার জন্য। এরপর তার রাতের ব্যথা অনেকটাই কমে যায়, ফলে তিনি কিছুটা ঘুমাতে পারছিলেন। তিনি আবারও অল্প খাবার খেতে শুরু করেন। প্রথম ডোজটি শেষ করার 6 দিন পর দ্বিতীয় ডোজটি আর উন্নতি বজায় থাকে। ত্বকের শুষ্কতাও কিছুটা কমে আসে, মুখমণ্ডলের স্বাভাবিক রং ফিরতে শুরু করে। তিনি কিছুটা শক্তি ফিরে পান। তৃতীয় ডোজের পর ক্ষতটিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়। ক্ষতের কিনারাগুলোর সংবেদনশীলতা কমতে থাকে। নিঃসরণ কম দুর্গন্ধযুক্ত, সাধারণ পুজের মতো কিছুটা ঘন বা তরল রূপ নেয়। 2 মাস শেষে ক্ষতের তলদেশে সুস্থ ও স্বাভাবিক দানাদার মাংস দেখা দেয় এবং 3 মাস অতিক্রান্ত হওয়ার পর ক্ষতটির 4/5 সম্পূর্ণ নিরাময় বা চামড়া গজানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এইখানে এই ডাক্তার উনি এটা কনফার্ম করছেন যে এই অ্যাস্টেরিয়াস রুবেস উনি ডান পাশের এই স্কিরাস ক্যান্সার উনি প্রয়োগ করে যেখানে রাতে বেড়ে যেত তীব্র হুল ফুটানোর মতো ব্যথা, কেটে ফেলা ব্যথা, এটাতে কিন্তু উনি উন্নতি লাভ করেছেন। তো আজকে এই আলোচনায় আমার নিজস্ব কেস, এটা আজকে এই শেষ কেস নাম্বার 4। তো পেশেন্ট 36 বছর বয়স্কা এক নারী। তো এনার সিস্টিক লেশন ইন দি রাইট ব্রেস্ট সাজেস্টিভ অফ ফাইব্রোসিস্টিক চেঞ্জেস বাইল্যাটারাল অ্যাক্সিলারি লিম্ফ্যাডেনোপ্যাথি, অর্থাৎ বুকে বগলের দুই পাশেই আহ, আপনার অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলো ফুলে গেছে, ব্যথাও হচ্ছিল এবং এনার ডান পাশে যে সিস্টিক ফাইব্রোসিস্টিক চেঞ্জেস দেখা দিচ্ছে। তো আমি যখন কেসটা নিই, যেহেতু এই কেসটা অন্য চিকিৎসকের হাত ঘুরে এসছে এবং ফেইল্ড কেস, সেহেতু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ওনার ডান পাশ থেকে এটা বাম পাশেও আমি যখন কেসটা নিই তখন ছড়িয়ে পড়েছিল। আরেকটা ওনার যে সিমটম যেটা ইউএসজি রিপোর্টে পাওয়া যাচ্ছে, অ্যাডেনোমাইটিক চেঞ্জেস ইন দি ইউটেরাস অ্যান্ড লেফট ওভারিয়ান ক্লিয়ার সিস্ট। এখানে ইউটেরাসের কিছু প্যাথোলজি দেখতে পাচ্ছি, লেফট ইউটেরিয়ান সিস্ট দেখতে পাচ্ছি এবং অ্যাডেনোমাইটিক চেঞ্জেস ইন দি ইউটেরাস দেখতে পাচ্ছি। অর্থাৎ এই পেশেন্টটা ইন অ্যান্ড আউট সাইকোটিক। আমরা সাইকোটিক প্রিপন্ডেন্স এই পেশেন্টের দুটো প্যাথোলজিক্যাল রিপোর্ট থেকে আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম। তো আমি এই কেস নেওয়ার আগে এনাকে টি অক্সিডেন্টালিস দেওয়া হয়েছে সম্ভবত 1M 10M, প্রচুর প্রেসক্রিপশন করা হয়েছে, ভুলভাল কার্সিনোসিন দেওয়া হয়েছে, অনেক দিন ধরে দেওয়া হয়েছে, কোনিয়াম দেওয়া হয়েছে, ফাইটোলাক্কা দেওয়া হয়েছে, যা যা মাথায় আসে সবই দেওয়া হয়েছে এনাকে এবং বেশ উচ্চ শক্তিতে। ফলাফল যেটা হয়েছে, ওনার ডান বুক থেকে এটা এখন বাম বুকে ছড়িয়ে পড়েছে। তো এই অবস্থায় আমি কেসটা হাতে নিই। এই কেসটা আমার কাছে রেফার করা হয় হচ্ছে, আমি একটু এটাকে ইয়ে করে নিচ্ছি পড়ার সুবিধার্থে, 2025 সালের 11ই ডিসেম্বর। তো এটাই হলো এই পেশেন্টের প্রেজেন্টেশন। তো ওনার বেশ কিছু টেস্ট রিপোর্ট ছিল। ওনার হার্সুটিজম ছিল, অর্থাৎ নারীদের পুরুষদের মতো দাড়ি গোফ, যেটা ওটাকে হার্সুটিজম বলে। এটা অবজারভেশন, আমি অবজার্ভ করেছিলাম। অ্যানিমিয়া এটা রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। প্রোল্যাকটিন নরমাল। হাইপারটেনশন আছে পেশেন্টের। আপনারা একটু আগে দেখেছেন যে অ্যাস্টেরিয়াসে প্রচুর কিন্তু হাইপারটেনসিভ সিমটম কিন্তু থাকে, সাধারণত কনভালশন, হাইপারটেনশন এগুলো থাকে। ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েড নরমাল ছিল। তো এই পেশেন্টের লেফট ব্রেস্টে অলরেডি সার্জারি করে রিমুভ করা হয়েছে। এটা করা হয়েছে 2024-এ। এরপরে নাও রাইট ব্রেস্ট আক্রান্ত, অ্যাক্সিলারি লিম্ফোঅ্যাডেনোপ্যাথি ডেভেলপ করেছে। আমি এছাড়া আরেকটা সিমটম এনার পাই সিপিআর মতো, যে ওনার জরায়ুটা নিচের দিকে নেমে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। ইনসমনিয়া এটা ছিল ওনার। থিন ওয়াটারি ডিসচার্জ ফ্রম দি নিপল ইন দি পাস্ট। এই হচ্ছে। তো আমি এই সিমটমটা আমার মেটেরিয়ালতে আমি দেইনি, এটা একটা ইম্পর্টেন্ট সিমটম।
সিপিআর মতো আপনারা এই সিমটমটা মহিলা পেশেন্টদের মধ্যে অনেকে রিপোর্ট করতে পারে। সেটা হচ্ছে পুশিং আউট সেন্সেশন অফ দি উম, অর্থাৎ জরায়ুর যেন নিচের প্রদেশ দিয়ে বের হয়ে যাচ্ছে, পা চেপে রাখতে হয়। এটা কিন্তু এই সিমটমটা অ্যাস্টেরিয়াস রুবেন্সেরও একটা বিশেষ সিমটম। আনফরচুনেটলি আমি এটা ভুলে গেছি বা এটা বাদ পড়ে গেছে, কিন্তু এই কেস শিটে এটা দেখে মনে পড়লো। আচ্ছা, এছাড়া এই মহিলার কেস নিতে যেয়ে আমি ওনাকে যখন মেন্টাল সিমটমে অনেকক্ষণ ধরে প্রায় 1.5-2 ঘন্টা লেগেছিল আলাপ করতে করতে, উম, জানা গেল যে ওনার এরকম মাঝে মাঝে মনে হতো যে উনি কোনো দৈব শক্তি দ্বারা চালিত, ওনার উপরে কিছু ভর করে আছে। তো এই জন্য স্টার মার্ক দিয়েছি একটা। ইউটেরাইন সিমটম ডিসএপিয়ার ওয়েন মেন্সেস বিগিন। ওনার মাসিক শুরু হওয়ার সাথে সাথে ইউটেরাসের সমস্ত ব্যথা, সিস্টিক পেইন, এইগুলো সাথে সাথে চলে যায়, যেটা একটা হরমোনাল প্রিডিসপোজিশনকেই প্রকাশ করে। ডিজায়ারের মধ্যে ছিল টি ডিজায়ার, কোল্ড ওয়াটার, সুইটস ডিজায়ার, অ্যাভারশন স্পাইসেস, এই জিনিসটাই নেওয়া ছিল। তো এই একটা কেস, এই কেসে প্রচুর ওষুধ দেওয়া আছে, অলরেডি সবকিছুই ট্রাই করা হয়েছে, থুজা 200, 1M, 10M, এবং বহুদিন ধরেই অপচিকিৎসা হয়েছে, বলতে গেলে প্রায় 2 বছরের মতো। হওয়ার ফলাফল যে বাম ব্রেস্টটাও কাটা পড়েছে, ডানটাও কাটার উপক্রম। এমত অবস্থায়, অত্যন্ত ডেসপারেট অবস্থায় এই কেসটা আমার হাতে সমর্পণ করা হয় এটা সমাধান করার জন্য। তো আমি যেটা করি, আমি আসলে আম, কি প্রেসক্রিপশন হয়েছে এটা আমি কমই দেখি। আমি কেসটা নেওয়ার সময় আর এটা মনে হচ্ছে এটা সাইকোটিক কেস, এবং এটা টি অক্সিডেন্টালিস, এটা আমার কাছে মনে হচ্ছিল না, যেহেতু লেফট ব্রেস্টে প্রথমে এটা ছিল, পরে এটা রাইট ব্রেস্টে এখন দেখা দিচ্ছে, তখন আমার মনে এটা আউট সেন্সেশন অফ দি ভ্যাজাইনা এবং ডিলিউশন সুপার হিউম্যান কন্ট্রোল, এইটা করতে যেই আমার মনের মধ্যে প্রথমে অ্যাস্টেরিয়াস রুবেন্স আসে। তো টি অক্সিডেন্টালিসকে আমি রুল আউট করে দিই, কারণ টি অক্সিডেন্টালিসের যদিও বেশ কিছু সিমটম আছে, আমার কাছে মনে হয়েছিল যে প্রথমে এই ক্যান্সার ফোকাস রেমেডি দিয়ে পেশেন্টকে বের করে আনার পরেই অ্যান্টাইমায়াজমেটিক ট্রিটমেন্ট, যেটা টি অক্সিডেন্টালিস, সেটা শুরু করা উত্তম হবে। এবং অলরেডি একজন চিকিৎসক তাকে 1M, 10M, 50M বেশ কয়েক বছর ধরে, প্রায় 8-9 মাস ধরে একটানা খাইয়েছে। ফলাফল যেটাই বললাম, যে বাম পাশেরটাও কাটা পড়েছে, এখন ডান স্তনটাও কাটার উপক্রম হচ্ছে আর কি। এমত অবস্থায় আমি টি অক্সিডেন্টালিসকে আমি পার্সু করি না, যেহেতু তার বেশ কিছু সিমটম ইউনিক আছে। সেই ভিত্তিতেই অ্যাস্টেরিয়াস রুবেন্স চুজ করা হয়, এবং অ্যাস্টেরিয়াস রুবেন্স M2, M3, M4, 5 এই 4টা পোটেন্সিতে এই পেশেন্ট, আমি লাস্ট ভিজিট যখন করেছি আমি তাকে কল করেছিলাম, তার সমস্ত ব্যথা সবকিছু এবং গ্রোথ, যেটা হাত দিলেই ব্যথা পেত, টের পেত, রাতে বেড়ে যেত, তীব্র যন্ত্রণা, সবকিছু চলে গেছে। এবং পেশেন্ট আমার কাছে লাস্ট ভিজিটে যখন এসেছিলেন তখন ওনার অন্য সমস্যা দেখানোর জন্য এসেছিলেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ আলোচনা স্যার, আনপ্যারালাল নজির বলা যায় স্যার, আপনার তুলনা আপনি নিজে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া স্যার, আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক। এত সুন্দর আলোচনা একটা ওষুধের উপরে, এত ডিটেলস তথ্য স্যার আমরা সাধারণত কোনো পুস্তকে আমরা পাবো না। আপনার আজকের জ্ঞান গর্ব আলোচনার জন্য স্যার আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, এবং ব্রাহ্মণবাড়িয়া হোমিওস্ট্যাটিক গ্রুপের পক্ষ থেকে স্যার আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, একই সাথে সম্মানিত উপস্থিতির পক্ষ থেকেও স্যার। অসাধারণ আলোচনা হয়েছে স্যার। তো আমরা সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন অসাধারণ আলোচনা হয়েছে, ক্যান্সার রোগ কোথায় ছড়িয়ে পড়ে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, এত এবং এবং সফল যে কেসগুলো আমরা দেখলাম, নিশ্চয়ই এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি, এবং অনেক কিছু আমাদের জ্ঞান অর্জন হয়ে গেছে ইনশাল্লাহ। তো আজকে আমরা এই আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব। এখানে সম্মানিত আমাদের অনেক সিনিয়র স্যাররা আছেন, তারাও অভিমত ব্যক্ত করবেন। আমি হ্যান্ড রাইজ করেছেন একজন, 2জন হ্যান্ড রাইজ করেছেন। একদম একদম হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শাহাদাত স্যার, যে আপনি আপনার প্রশ্নটা করুন স্যার। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? স্যার আমার আহ, আমার প্রশ্ন কি হলো স্যার, আমরা মেডিসিন ব্যবহার করেছেন, সো আমি জানতে চাইছি যে আপনি অ্যাডভান্স প্যাথোলজি যে
অ্যাডভান্স প্যাথোলজি আছে যে এই কেসগুলো, এগুলো আপনার শক্তিটা কিভাবে প্রয়োগ করেন এবং অন্য ভাবে আরো অন্যভাবে কোনো পদ্ধতি ব্যবহার করেন কিনা, আর যদি করে থাকেন। আচ্ছা, যে শাহাদাত স্যার আপনার ইয়েটা আমি ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। আমি জানি না পরিচালক মহোদয় আপনি পুরোটা শুনেছেন কিনা। আপনি আপনি আমরাও স্যার, আমরাও বুঝতে পারি না। শাহাদাত স্যার, আপনি প্রশ্নটা আবার কোন সম্ভবত আপনার একটু নেটে প্রবলেম হয়েছে, আমরা পুরোপুরি শুনতে পাই নাই। আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারও পুরোপুরি শুনতে পাই নাই, অল্প শুনেছি, কিছু কিছু ভেঙে ভেঙে আসছে। আপনি প্লিজ দয়া করে আবার আপনার প্রশ্নটা করুন। আচ্ছা, আমি যতটুকুন বুঝেছি প্রশ্ন ততটুকুন বলি। উনি পোটেনসি নিয়ে প্রশ্ন করছেন। ডোজ এন্ড পোটেনসির উপরে আমি একটা ক্লাস নিয়েছি রিসেন্টলি, খুবই কম্প্রিহেন্সিভ ক্লাস, আপনি ওটা দেখতে পারেন। আর এইগুলো তো স্যার, আমার গুরুমুখী প্রশ্ন বিদ্যা, কি হচ্ছে, এগুলো তো আপনার গুরুমুখী বিদ্যা এবং সাধনার বিষয়। ঠিক যে আমরা সবাই, আপনারা সবাই কোয়ালিফাইড হোমিওপ্যাথ, যত আপনারা রোগী দেখবেন, এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন, তত বুঝবেন যে আসলে থিওরি আর প্র্যাকটিসের সাথে ব্যাপারগুলো কোথায় সমন্বয় করতে হয়। সাধারণত প্যাথোলজিক্যাল ঔষধগুলো M2 পোটেন্সি থেকেই শুরু করা সবচেয়ে নিরাপদ। কিন্তু আপনাকে প্রথম সপ্তাহগুলো একটু ঘন ঘন দিতে হবে, ঘন ঘন, দিনে 2 বার 3 বার, কোনো কোনো ক্ষেত্রে 3 বার। একদম রক্ত যে পেশেন্ট মারা যাচ্ছে, যে এনাল ক্যান্সারের, রেকটাল ক্যান্সারের যে কেসগুলো আমার কাছে আছে, এখন 3টা কেস রানিং আছে। আসলে ক্যান্সার নিয়ে তো বিস্তার সেশন করা যাবে, এত তো একটা অনলাইনে দেখানো যায় না। তারপর এখন 4টা রেকটাল ক্যান্সারের কেস আছে, স্টেজ 4। এত বেশি রক্তপাত হয়, আপনি যদি বন্ধ করতে না পারেন, রোগী মারা যাবে, থাকবে না। তো এই সমস্ত ক্ষেত্রে আপনি থিওরিটিক্যাল আলোচনা যতই করেন, আপনি যখন পেশেন্টের জীবন মরণ সমস্যা, তখন আপনাকে লো পোটেন্সি M2 ইজ এ সেফেস্ট এবং বারবার দিতে হয়। না, এখানে আর কোনো মানে ইয়ে নাই, মানে সিক্রেট নাই, এটাই সিক্রেট, হানিম্যানিয়ান সিক্রেট, কেনসিয়ান সিক্রেট। বাট লো পোটেন্সিটা আমরা সবসময় প্রেফার করব, যত লো হয় তত ভালো। এরপরে পেশেন্ট যখন স্টেজ 4 থেকে 3-তে যাবে, মানে ডি, হেলথ লেভেল ডি থেকে সি-তে যাবে, তখন আরেকটু পোটেন্সি বাড়াবেন, M3 4 5। এরপরে যখন বি-তে যাবে, দেখবেন পেশেন্ট নিজেই বলতেছে। আমার এই পেশেন্ট তো লাস্ট বার দেখলাম উনি হাসতেছিল, উনি আসছিল আমার কাছে, ওনার হাঁটু ব্যথা হচ্ছে, পায়ের ব্যথা এই কারণে। আমি বললাম যে আপনার ব্রেস্টে এটা কি হলো? উনি বলতে, স্যার ওটা চলে গেছে, এটা বাদ দেন, আমাকে এখন অন্য চিকিৎসা করেন। তো এরকমই হবে, আপনি যত পেশেন্টকে সুস্থতার দিকে দেবেন, তত পেশেন্ট আপনাকে অন্য সমস্যা বলবে, আর ওটা আর আগের মতো বলবে না। সাধারণত M2 3 4 5 এর মধ্যেই সমস্ত কেসই তো উঠে আসে। আমি তো এর বেশি কোনো হাই পোটেন্সি আমার তো প্রয়োজন পড়েনি এখনো পর্যন্ত। বাট ইনশাল্লাহ সামনে দেখা যাক, আরো রিসার্চ চালু আছে। আপাতত 20টার মতো ক্যান্সার পেশেন্ট অ্যাক্টিভ আছে, সেগুলো রেজাল্ট আরো জমা হলে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। জি স্যার, আপনাকে স্যার ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ। আরেকজন হ্যান্ড রেজ করা আছেন, ওনার আইডি হচ্ছে হোমিও এক্সপার্ট। জি, আপনার পরিচয়টা দিয়ে একটু প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওই আমার একটা প্রশ্ন ছিল, ওটা হলো এসটিএস রুবিনেস, এটা কি শুধু ক্যান্সার রেমেডিতে ইউজ হবে, না শুধু মনে করেন যে কোনো পেইনের মধ্যে প্রাথমিক অবস্থাতে দেওয়া যাবে স্যার? হ্যাঁ, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। দেখেন, আমাদের হোমিওপ্যাথিক যেটা স্কিমা, সেটা সিমটমের আধার। আমরা এরকম কোনো কিছু বলা যায় না যে এই ওষুধটা অন্য ক্ষেত্রে ব্যবহার হবে না। যেমন আমার কাছে এই কেসগুলো নেই, কিন্তু এই ওষুধটা ব্রেন ক্যান্সারে 2টো রোগীকে ঠিক করা আছে। ডক্টর রজার মরিসন, ওনার লেটেস্ট যেটা কনফার্মেটরি, যে ওটাতে উনি এটা কোট করছেন, এই কেস দুটো আমার কাছে নেই, কারণ এগুলো কি আমার কেস না। তো আমি যেটা দেখেছি অ্যাস্টেরিয়াস রুবেন্স, আমি ব্রেস্ট প্যাথোলজিতেই বেশি ব্যবহার করেছি। এছাড়া কনভালশন, এপিলেপসির যে একটা বিরাট একটা অংশ আপনারা দেখলেন, ডিলিউশন, যেখানে হয়তো আপনি থুজা দিয়ে ব্যর্থ হচ্ছেন, মহিলা পেশেন্ট, এবং তার কিনোট সিমটম মিলে যাচ্ছে। সিপি এর একটা কিনোট আছে, যে ইউটেরাস পুশিং আউট থ্রু ভ্যাজাইনা, ইরিটেবিলিটি আছে। আপনারা কিন্তু জেনারেল মেডিসিন হিসাবে এটা ভাবতে পারেন, হয়তো ধারণা করতে পারেন তার ব্যাকগ্রাউন্ডে ক্যান্সার মাহাজম কাজ করতেছে। যদি সিমটম মিলে আপনি কেন দিবেন না? কিন্তু সাধারণত আমরা এই ওষুধটা তখনই ভাবি, যেটা ছোট আকারের মেডিসিন, মিডিয়াম সাইজ মেডিসিন, যখন আমরা এই অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো আমরা ফেস করি। এবং আমাদের মেটেরিয়াতে বা গত 100 বছরে যে আমাদের যে ডেটা, সেটা ওইদিকে ইঙ্গিত করে। আমি আমার জানাশোনা মতে আমি অন্যান্য ক্ষেত্রে এর কোনো কেস স্টাডিজ আমি এখনো দেখিনি, থাকতে পারে কিন্তু আমার জানা নেই। ব্রেন ক্যান্সারের 2টো আছে, সেই 2টো কেস আমার দেখা নেই।
এটা রজার মরিসন স্যারের রেফারেন্স, যেহেতু উনি সমস্ত কিছু চিকিৎসকদের কাছ থেকে কালেক্ট করেছেন। আমার কাছে যদি আপনারা কেস পাঠাতে থাকেন, আমি হয়তো একসঙ্গে কম্পাইল করব আপনাদের গুড কেসগুলো, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটা একটা করে রোগী ভালো করেন, যদি এরকম কোনো রোগী পান ঠিক করতে পারেন, সেটাও আমাদের মেটেরিয়াল একটা অংশ হয়ে যাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আরেকজন হ্যান্ড রেজ করা আছেন ডাক্তার মোতাহার হোসেন। জি আপনি আপনি আপনার প্রশ্নটা করুন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যারের ক্লাস অনেক প্রাণবন্ত এবং খুব গভীর মনোযোগ দিয়ে আমি শুনছিলাম। আমি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ লেকচারার। জি স্যার, আপনার সাথে একবার কথা হয়েছে স্যার। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার। সত্যি আপনার সাথে আমার খুব বেশি দিন পরিচয় নাই, কিন্তু অল্প সময়ে আপনি বাংলাদেশে একটা ভালো আপনার একটা আছে, কিন্তু আমার আপনার ক্লাস মানে করার সুযোগ হয় না স্যার। তো অসুবিধা আপনি নেই স্যার, আরো আপনার কাছ থেকেও আমরা শিখবো, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি 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 আমাদের মাঝে আরো বেশি সময় দিবেন, আমাদের জি, বাঙালিদের বাংলা ভাষাদের আরো সমৃদ্ধ করবেন। এ লক্ষ্যে আপনি এগিয়ে যাবেন, আমাদেরকে জি, পাশে থাকবেন। আপনার জন্য জি, অনেক ইনশাল্লাহ। অনেক শুভকামনা ও দোয়া। আমার জি জন্য স্যার, স্যার দোয়া দোয়া রাখবেন। রাখবেন। আমার জন্য দোয়া রাখবেন স্যার। আসসালামু অশেষ আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ স্যারকে। আমাদের মধ্যে সিনিয়র আমাদের কয়েকজন স্যার আছেন, লোকমান হাকিম স্যার, মিজানুর হোসেন। লোকমান হাকিম স্যার আছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার লোকমান হাকিম স্যার। আপনি স্যার যদি আজকের ক্লাস সম্পর্কে স্যার একটু অভিমত পোষণ করতেন, তারপর আমরা যাবো মিজানুর রহমান স্যারের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম স্যারের আসসালাম ক্লাস স্যার। এর আগেও আমার কয়েকটি করা হয়েছিল অনেকদিন আগে। তো ওই স্যারের ক্লাসগুলো একেবারে সাজানো গোছানো এবং আমাদের প্রশ্ন করার কোনো স্কোপ থাকে না। স্যার কেন জানি নিজের থেকেই যে যে জায়গাগুলো প্রশ্ন হওয়ার উপযোগী সেই জায়গাগুলো স্যার নিজে থেকেই টাচ করেন। তো এটা একটা স্যারের একেবারে সুবিন্যস্ত একটা ক্লাস। অন্যান্য ক্লাসগুলো আমরা তাই দেখেছি যে আমরা একটা রোগীকে কোন কোন পাশ থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারি সেই জায়গাটা উনি দেখিয়ে দিয়েছেন, যেটা অন্য অন্য ক্লাসে হয়তো এটা থাকে না, স্যারের এখানে থাকে। তো একটু স্যারের কাছে আরো একটু আবেদন থাকবে, সেটা যে সেতু বন্ধন করা আমাদের বাংলা ভাষাভাষীর সঙ্গে অন্য অন্য যে ভাষাভাষী যারা হোমিওপ্যাথ আছেন তাদের কেস স্টাডি গুলো আমরা হয়তো পারি না, আমরা অজ্ঞতার কারণে। তো এরকম দক্ষ আপনারা আছেন, আপনারা আমাদের বরবৃক্ষ। যদি সেতু বন্ধনটা হয়, স্যার হয়তো ইংরেজি ভাষাভাষী এই সাইডটা গ্যাপ করতেছেন। আরো যদি আমরা কিছু কেস স্টাডি যদি অন্য অন্য বড় বড় যারা ডাক্তার আছেন সেগুলো যদি একটু স্টাডি করে আমাদের একটু দিতেন, আমরা খুবই ভালো হতো। আমার এটা একটু ক্ষুদ্র প্রত্যাশা। তো এই জি স্যার। আশাবাদ একটু স্যারকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথাটি শেষ করছি। আমরা একটু অন্যদের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। জি স্যার। দোয়া ওয়ালাইকুম রাখবেন আসসালাম। স্যার। স্যার অশেষ ধন্যবাদ। জি স্যার, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ইচ্ছা আছে আপনাদের মাঝে আরো অনেক অসংখ্য কেস, অসংখ্য রেমেডি জি আসলে জি স্যার। স্যার আমরা আর্ট ইজ চাচ্ছিলাম যে লং, আরো লাইফ ইজ শর্ট। জি, জি, এত হোমিওপ্যাথি নিয়ে এত বেশি বলার আছে যে আসলে সময়ের স্বল্পতা, স্যার। আমরা ব্যস্ততা। এই ওষুধটাকে ইনশাআল্লাহ আমরা দোয়া রেডি রাখবেন করবো স্যার আমি যেন জানলাম স্যার আজকে আমরা। হ্যাঁ। আমি স্যার আহ, এগুলো দেখানোর চেষ্টা করি যেগুলো স্যার আমি নিজে মানে এক্সপেরিমেন্ট করেছি এবং জি স্যার, ফলো আপ আছে। জীবন্ত ক্লাস স্যার, এগুলো জীবন্ত জি, জি। ক্লাস। তাতে লাভ হয় কি? তাতে স্যার এই এনরিচ করা যায়। থিওরিটিক্যাল পড়া তো পড়া যায়, কিন্তু নিজে একটা রোগী দেখে নিই। আর আমার কাছে তো স্যার যে ফেইল কেস গুলো বেশি আসে, একদম মানে স্যার, খাটতে হয় একেবারে। বেশি। অনেক খাটতে হয় বেশি আরকি। ধন্যবাদ স্যার। আমি সামনে আশা করছি এই ব্রেস্ট প্যাথোলজির উপরে আরো ২ টো রেমেডি স্যার দেখায় দিব। জি স্যার, এই জি। ফোরামে ইনশাআল্লাহ দেখায় দিব। আসসালামু খুব আলাইকুম। ভালো, ভালো ২ টো কেস আছে। ধন্যবাদ ২ টো স্যার। মেডিসিন। আতিকুল স্যার আপনাকে